অব্যক্ত অনুরক্তি। লেখায় নামিরানুরনিদ্রা তৃতীয় অংশ। 20-04 2025। চারিদিকটা আজ আনন্দে মুখরিত। আজ সেই দিন যে দিনটার জন্য মেহেক 4টা বছর অধীর আগ্রহে অপেক্ষা করেছে। অপেক্ষা করেছে নিজের ভালোবাসার স্বীকৃতি পাওয়ার আশায়। অপেক্ষা করেছে নিজের ভালোবাসার মানুষটাকে একান্তই নিজের করে পাওয়ার জন্য। অবশেষে দিনটা চলেই এলো তার জীবনে। মেহেকের চোখে মুখে আজ খুশির ঝিলিক স্পষ্ট ফুটে উঠেছে। 2 হাত ভর্তি মেহেদি দেওয়ার 48 ঘণ্টা পর মেহেদির রং দেখে সে হেসে বলে, মেহেদির গাঢ় রঙই বলে দিচ্ছে তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো মুনতাসির। তোমাকে ভালোবেসে আমি যে ভুল করিনি তা তুমি প্রমাণ করে দিয়েছ। 4 বছর প্রেম করে মাঝপথে হাত ছেড়ে চলে যাওনি তুমি। তুমি বুঝিয়ে দিলে এই পৃথিবীতে সত্যিকারের ভালোবাসার মূল্য ঠিক কতখানি। আমি সত্যিই ভীষণ ভাগ্যবতী তোমার মতো একজন লয়াল ছেলেকে নিজের জীবনসঙ্গী হিসেবে পেয়ে। আমি তোমার জীবনের প্রথম প্রেম, প্রথম নারী ও বটে। এই ঠকে যাওয়ার যুগে আমি তোমাকে পেয়ে জিতে গিয়েছি। কি রে মেহেক, একা একা কি বলছিস তুই? বান্ধবী মুনতাহার ডাকে পেছনে ফিরে তাকায় মেহেক। মুখে হাসি রেখে বলে, এই দেখ মুন, আমার হাতের মেহেদির কত গাঢ় রং হয়েছে। সুন্দর লাগছে না? মুনতাহা মেহেককে পাশ থেকে জড়িয়ে ধরে বলে, মুনতাসির ভাইয়া তোকে খুব ভালোবাসে বোঝাই যাচ্ছে। হুম, ও আমাকে ভীষণ ভালোবাসে। আমিও ওকে অনেক ভালোবাসি জানিস। আমার অতীতের সমস্ত দুঃখকে ভুলিয়ে দিয়েছে মুনতাসির। ওকে পেয়ে আমি নতুন করে বাঁচতে শিখেছি। আচ্ছা বাবা, বুঝেছি তো। এবার চল, তোকে তৈরি হতে হবে। 2 ঘন্টার মধ্যে তোকে একদম বউ সাজিয়ে দিতে হবে। হাতে সময় খুব কম। তাড়াতাড়ি চল আমার সাথে। মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে আমাদের বাকি বন্ধুবান্ধব সবাই চলে এসেছে। কথাটা বলে মুনতাহা মেহেককে নিয়ে চলে যায় তাকে তৈরি করানোর জন্য। বেলা হয়েছে বেশ। কিঞ্জা রূপন্তীদের বাড়িতে এসেছে খানিকক্ষণ আগে। 2 বান্ধবী একসাথে তৈরি হবে বলে জামা কাপড়, গহনা, সাজগোজের জিনিসপত্র সব বিছানার উপর বিছিয়ে রেখেছে। রূপন্তী কিঞ্জার জামা দেখে বলে, তুই বিয়ে বাড়িতে কালো রঙের জামা পরে যাবি? কিঞ্জা জামাটা পরে নিয়ে বলে, সুন্দর মানিয়েছে না আমাকে? হ্যাঁ, ভালোই লাগছে। কিন্তু এই রং কেন? কালো আমার পছন্দের রং। তাছাড়া আমার কাছে থাকা জামাগুলোর মধ্যে এটাই সবচেয়ে সুন্দর। তাই ভাবলাম এটাই পরে যাই। এখন এত বেশি কথা না বলে আমাকে তৈরি করে দে তো তুই। কথাটা বলে কিঞ্জা চুপচাপ বিছানার উপর বসে পড়ে। অগত্যা রূপন্তী পরম যত্নে কিঞ্জাকে সাজিয়ে দিতে শুরু করে। এমনিতে কিঞ্জা সাজতেন খুব একটা পছন্দ করে না। তবে আজ সে সাজবে। খুব সুন্দর করে সাজবে। কারণ আজকের পর মুনতাসিরের পাশাপাশি কিঞ্জার জীবনেরও নতুন অধ্যায় শুরু হবে, যে জীবনে মুনতাসিরের কোনো অস্তিত্ব থাকবে না। যে জীবনে কিঞ্জা নিজের সুখ নিজেই খুঁজে নেবে। যে জীবনে সে নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখবে। তার সূচনা সে আজ থেকেই করতে চায়। ঘণ্টা খানেক পর রূপন্তী কিঞ্জার সামনে একটা আয়না ধরে জিজ্ঞেস করে, দেখ তো কেমন লাগছে? কিঞ্জা আয়নার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলে, নিজের প্রেমে তো নিজেই পড়ে যাচ্ছি ভাই। আসলেই আজ তোকে পুরো পুতুলের মতো লাগছে। ছেলেরা তোকে দেখলে নির্ঘাত প্রেমে পড়ে যাবে। কালো রঙের জামার সাথে হালকা স্মোকি আইস, বোল্ড রেড লিপস, সরু নাকের ডগায় হাইলাইটার চিকচিক করছে। গালের দুপাশে ব্লাশন দেওয়ায় কিঞ্জার সৌন্দর্য যেন দ্বিগুণ হয়ে ফুটে উঠেছে। হালকা সাজ, তবুও তাকে অপরূপ সুন্দর লাগছে আজ। কিঞ্জা আয়না রেখে কানে একটা দুল পরে নেয়। হাতে চুড়ি আর 2টা আংটি পরে রূপন্তীকে বলে, চুলগুলো কিভাবে বাঁধলে ভালো লাগবে বলতো? চুলগুলো খোলা রাখো। আর কানের পাশে একটা ফুল গুজে নে। ঠিক আছে।
এবার তুইও তৈরি হয়ে নে। রূপন্তী খুব সুন্দর একটা নীল রঙের জামা পরে নেয়। গতকাল থেকে সে বেশ ফুরফুরে মেজাজে আছে। গতরাতে ফারহানের সাথে তার কি কথা হয়েছে তা কিঞ্জা জানে না। তবে সে এতটুকু আন্দাজ করতে পেরেছে যা হয়েছে ভালোই হয়েছে। নয়তো রূপন্তীকে এতটা খুশি দেখাতো না আজ। বান্ধবীকে হাসিখুশি থাকতে দেখে কিঞ্জার মনটাও ভালো হয়ে যায়। সে তো এতদিন রূপন্তীকে এভাবেই দেখতে চেয়েছিল। দুই বান্ধবী তৈরি হয়ে বেরিয়ে যায় মুনতাসিরদের বাড়ির উদ্দেশ্যে। সেখান থেকে একসঙ্গে সবাই কনের বাড়িতে যাবে। বাড়ির চৈকাট পেরিয়ে ভেতরে ঢুকতেই সারা দৌড়ে এসে কিঞ্জাকে জড়িয়ে ধরে উৎফুল্ল স্বরে বলে, আপু, তোমাকে তো আজ অনেক সুন্দর লাগছে। তুমি সাজো না কেন বলো তো? সাজলে তোমাকে একদম পুতুলের মতো সুন্দর লাগে। যদিও তুমি এমনিতেই দেখতে অনেক সুন্দর। কিঞ্জা সারার কথায় হেসে বলে, তোমাকেও আজ পরীর মতো সুন্দর লাগছে। তুমি আর রূপন্তী আপু আসছিলে না বলে আমার বোরিং লাগছিল। কথাটা বলে রূপন্তীর দিকে তাকিয়ে সারা বলে ওঠে, আরে নীল পরী। রূপন্তী লজ্জা পেয়ে বলে, কি যে বলো না তুমি। সত্যি বলছি, তোমাকে একদম পরীর মতো লাগছে। তাদের তিনজনের কথা বলার মাঝেই ফারহান মুনতাসিরকে নিয়ে সেখানে হাজির হয়। সাথে তাদের বন্ধুবান্ধবও আছে। এখনই সবাই বের হবে কনের বাড়ির উদ্দেশ্যে। মুনতাসির কিঞ্জার দিকে তাকিয়ে স্থির হয়ে যায়। কিঞ্জার দিক থেকে যেন তার চোখ জোড়া সরছেই না। এই কি সেই মেয়ে যার দিকে মুনতাসির ফিরেও তাকায়নি কখনো? এই কি সেই মেয়ে যাকে নিজের স্ত্রী হিসেবে কখনোই ভাবতে পারেনি সে? কিঞ্জাকে আজ এমন রূপে দেখে মুনতাসির কয়েক মুহূর্তের জন্য ভুলে যায় সে বিয়ে করতে যাচ্ছে। তার কেন যেন মনে হচ্ছে স্বপ্নে দেখা সেই মেয়েটা আজ তার সামনেই দাঁড়িয়ে আছে। ফারহান মুনতাসিরকে হালকা ধাক্কা দিয়ে বলে, কি হলো ভাইয়া? তুমি দাঁড়িয়ে গেলে কেন? ফারহানের ডাকে হুঁশ ফেরে মুনতাসিরের। সে কিঞ্জার দিক থেকে চোখ সরিয়ে বলে, না কিছু না। চল তোরা। তুমি তোমার বন্ধুদের সাথে গিয়ে গাড়িতে বসো। আমি একটু পর আসছি। কথাটা বলে ফারহান কিঞ্জা আর রূপন্তী যেখানে দাঁড়িয়ে আছে সেখানে চলে যায়। দুই বান্ধবী মিলে কি আজ ছেলেদের রাতের ঘুম হারাম করার পরিকল্পনা করেছিস নাকি? কিঞ্জা মুখে হাত দিয়ে হাসতে হাসতে উত্তর দেয়, না রে, শুধু তোর রাতের ঘুম হারাম করার জন্য সাজিয়েছি ওকে। বাকিদের ঘুম হারাম না হলেও চলবে। কথাটা শুনে রূপন্তী মুচকি হাসে। তার হাসি দেখে ফারহান বুকে হাত রেখে বলে, কেউ একজন বোধহয় শুধু আমার রাতের ঘুম হারাম করতে চায় না, সাথে হার্টবিটও বাড়িয়ে দিতে চায়। বলা যায় না, দু একটা হার্টবিট মিস হয়েও যেতে পারে। আজ যেন রূপন্তীর লজ্জা পাওয়ার দিন। ক্ষণে ক্ষণে সে এক একজনের কথা শুনে লজ্জা পাচ্ছে আর নুয়ে যাচ্ছে। রূপন্তীর এমন অবস্থা দেখে কিঞ্জা বলে, এত লজ্জা পেলে তোর গাল দুটো টমেটোর মতো লাল হয়ে যাবে ভাই। কিন্তু তুই তো এত লজ্জাবতী ছিলি না। তুই এমন লজ্জাবতী হলি কবে থেকে? রূপন্তী কিঞ্জার পিঠে আলতো একটা থা অপ্প রমের বলে, ধুর, মজা নিস না তো। রুবি হাওলাদার কোথা থেকে যেন ব্যতিব্যস্ত হয়ে এসে কিঞ্জাদের তাড়া দিতে দিতে বলে, তোরা এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি গাড়িতে ওঠ, দেরি হয়ে যাচ্ছে তো। ফারহান সবাইকে নিয়ে গাড়িতে উঠতে গেলে কিঞ্জা থমকে দাঁড়ায়। গাড়ির ভেতর তার মা বসে আছে। না, সে শুধু একা বসে নেই, সাথে তার বর্তমান স্বামী এবং সন্তানও আছে। তাদের দেখে অস্বস্তিতে পড়ে যায় সে। পরিস্থিতি বুঝতে পেরে ফারহান বলে, কিঞ্জা, তুই এক কাজ কর। তুই মুনতাসির ভাইয়ার গাড়িতে গিয়ে বসো। আমি সারা আর রূপন্তীকে নিয়ে আসছি। আমরা একসাথে যাব। রুবি হাওলাদার খানিকটা অবাক হয়ে বলে, ওরা মুনতাসিরের সাথে যাবে না তো? ওই গাড়িতে বেশি জায়গা নেই আর।
বড় আম্মু তুমি চিন্তা করো না, আমি ওখান থেকে তিনজনকে এই গাড়িতে এসে বসতে বলছি। মুনতাসির ভাইয়ার বন্ধুরা এই গাড়িতে যাক। আমরা ভাইয়ার সাথে যাব। কথাটা বলে ফারহান এগিয়ে আসে রুবি হাওলাদারের কাছে। তারপর ফিসফিস আওয়াজে বলে, এই গাড়িতে কিঞ্জার মা আছে। শুধু উনি থাকলেও হতো, কিন্তু এখানে তো উনার পরিবারও আছে। বিষয়টা কিঞ্জার জন্য অস্বস্তিকর। তুমি প্লিজ আমাদের ওই গাড়িতে বসার ব্যবস্থা করে দাও। পরিস্থিতি বুঝতে পেরে রুবি হাওলাদার মিজানুর রহমানের সাথে কথা বলে কিঞ্জা, রূপন্তী আর সারাকে মুনতাসিরের গাড়িতে বসিয়ে দেয়। ফারহানের তো এমনিতেও মুনতাসিরের সাথেই যাওয়ার কথা ছিল, তাই আর সমস্যা হয় না। কিন্তু এক সমস্যা থেকে বাঁচতে কিঞ্জা যেন আরেক সমস্যার সম্মুখীন হয়। মুনতাসিরের পাশে সারা এবং সারা পাশেই তাকে বসতে দেওয়া হয়েছে। এক অস্বস্তি থেকে বাঁচতে গিয়ে সে আরেক অস্বস্তিকর পরিস্থিতিতে আটকা পড়ে গিয়েছে। সারা রাস্তা কিঞ্জা কারোর সাথে একটা কথাও বলেনি। তবে সে এটা ঠিকই বুঝতে পেরেছে মুনতাসির খানিকক্ষণ পরপরই তার দিকে তাকাচ্ছে। বিষয়টা তার জন্য অস্বস্তিকর হলেও সে বিষয়টা নিয়ে তেমন ভাবে না। কনের বাড়িতে বেশ খানিকক্ষণ আগে এসে পৌঁছেছে সবাই। কিঞ্জা রূপন্তী আর সারাকে নিয়ে আশপাশটা ঘুরে ঘুরে দেখছিল। তখনই পেছনে থেকে একজন ডেকে ওঠে, কিঞ্জা। কিঞ্জা তার ডাকে পেছনে ফিরে তাকায়। সামনে তার মা নামক মানুষটা দাঁড়িয়ে আছে। কিঞ্জা রিমা হাওলাদারকে দেখে তেমন কোনো প্রতিক্রিয়া দেখায় না, চোখ ঘুরিয়ে নেয়। রিমা হাওলাদার মেয়ের কাছে এসে বলেন, কেমন আছো মা? কিঞ্জা গম্ভীর স্বরে জবাব দেয়, আলহামদুলিল্লাহ ভালো আছি। বাবার শেষ সময়ে এলে না কেন? এত অভিমান তোমার? আপনাকে কে বলল আমি অভিমান করে যাইনি? আমি যাইনি তার কারণ আমি ওই মানুষটাকে ঘৃণা করি। আর শুধু তাকে না, আমি আপনাকেও ঘৃণা করি। তার মানে কি তুমি আমার মৃত্যুরও খবর শুনলেও আমাকে শেষবারের মতো দেখতে যাবে না? হয়তো না। কথাটা বলার সময় হঠাৎ করেই কিঞ্জার কণ্ঠস্বর কেঁপে ওঠে। রিমা হাওলাদারের চোখ ভিজে ওঠে মেয়ের এহেন কথায়। তিনি আর কিছু বলার সুযোগ পান না। কিঞ্জা তার আগেই সেই স্থান ছেড়ে অন্যত্র চলে যায়। ইতোমধ্যেই বর এবং কনেকে স্টেজের উপর পাশাপাশি বসানো হয়েছে। কাজী সাহেবও চলে এসেছেন। মেহেক খুশিমনে মুনতাসিরের দিকে তাকিয়ে খেয়াল করে মুনতাসির অন্য মনস্ক হয়ে আছে। তাই মেহেক চাপা স্বরে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? তোমাকে দেখে অন্য মনস্ক লাগছে। কিছু কি হয়েছে? মুনতাসির মেহেকের দিকে তাকিয়ে জবাব দেয়, উহু কিছু হয়নি। সত্যি তো? আমি তোমাকে মিথ্যা বলবো কেন মেহেক? আচ্ছা এসব ছাড়ো। আমাকে বিয়ের সাজে কেমন লাগছে বললে না তো? অনেক সুন্দর লাগছে। না দেখেই বলে দিলে? তুমি আমার চোখে সবসময়ই সুন্দর। কথাটা শুনে মেহেক মুচকি হাসে। কিঞ্জা রূপন্তীর হাত ধরে স্টেজের উপর এসে মেহেক আর মুনতাসিরের মাঝে দাঁড়িয়ে বলে, সুন্দর করে একটা ছবি তুলে দে তো আমাদের। কিঞ্জাকে দেখে মেহেক মুনতাসিরকে জিজ্ঞেস করে, ওকে? আগে তো কখনো দেখিনি ওকে। মুনতাসির কিঞ্জার দিকে তাকিয়ে উত্তর দেয়, আমার কাজিন। ও আচ্ছা, তোমার কাজিন তো দেখতে অনেক সুন্দর। এত সুন্দর একটা কাজিন থাকতে তুমি আমার প্রেমে কিভাবে পড়লে বলো তো? মজার ছলে কথাটা বলে মেহেক হেসে ওঠে। কিঞ্জাও হাসি মুখে জবাব দেয়, সবার পছন্দ তো আর এক না। আপনিও তো কম সুন্দরী নন। এত সুন্দর বউ থাকলে অন্য কোনো মেয়ের দিকে তাকানোর সময়ই পাবে না কেউ। মুনতাসির দুজনের কথা কেবল চুপচাপ শ্রবণ করছে। এই মুহূর্তে তার বলার মতো কিছুই নেই। রূপন্তী তিনজনকে দেখে নিজ মনে বলে, দুই সতীন মিলে হাসাহাসি করছে। আর শয়তান বর চুপচাপ বসে থেকে সেসব শুনছে।
দিনে দিনে আরও কত কি যে দেখতে হবে কে জানে। কথাটা বলে তিনজনের একসাথে কিছু ছবি তুলে কিঞ্জাকে নিয়ে স্টেজ থেকে নেমে যায় সে। এরপরই শুরু হয়ে যায় বিয়ে পড়ানো। কাজী সাহেব নিয়ম মেনে বিয়ে পড়ান। মুনতাসিরকে যখন কবুল বলতে বলা হয় তখন সে একবার কিঞ্জার দিকে তাকিয়ে চোখ নামিয়ে কবুল বলে। যদি সে মেয়েটার দিকে তাকিয়েই কবুল বলতো তাহলে বোধহয় দেখতে পেত কেউ একজন নীরবে তার অশ্রুসিক্ত নয়ন জোড়া লুকানোর চেষ্টা করছে। রেজিস্ট্রি পেপারে সই করার সময় কিঞ্জা সকলের আড়ালে চলে যায়। ভিড় থেকে কিছুটা দূরে সরে গিয়ে সে চোখের পানি মুছে ঠোঁটের কোণে হাসির রেখা টেনে বলে, আজকের পর আপনার সাথে আমার আর কোনো সম্পর্ক রইল না মুনতাসির ভাই। আজ থেকে আমি আর আপনাকে নিয়ে ভাবব না। আজ থেকে আর আমি আপনাকে ভালোবাসতে চাইব না। আপনার স্মৃতি আঁকড়ে ধরে থাকতে চাইব না। আপনাকে না বলা কথাগুলো আর কখনোই বলতে চাইব না। আমার অব্যক্ত অনুরক্তি কখনো স্বীকার করব না। কি অদ্ভুত না? মানুষ চেয়েও তার ভালোবাসার মানুষকে পায় না। আর আমি আমার ভালোবাসার মানুষকে পেয়েও হারিয়ে ফেলেছি। না পাওয়ার থেকে পেয়ে হারিয়ে ফেলার কষ্টটা বোধহয় একটু বেশিই কষ্ট দেয়, তাই না? এই দেখুন না, আমি কাঁদতে চাইছি না। তবুও কষ্টের পাহাড় বুকে জমিয়ে নীরবে কেঁদে যাচ্ছি। চেয়েও এই কান্না আমি আটকাতে পারছি না আজ। ভালোবাসা বুঝি এভাবেই কাঁদায়? ভুল মানুষকে ভালোবেসে আজ আমি বড্ড অনুশোচনায় ভুগছি। কি হতো যদি আমি আপনাকে ভালো না বাসতাম? আর সবার মতো আপনাকেও তো আমার ঘৃণা করার কথা ছিল। কিন্তু ভালোবাসা যে কখন আমার জীবনে এলো আমি বুঝতেই পারিনি। বুঝলে আমি কখনোই আপনাকে ভালোবাসতাম না, কখনোই না। কাঁদতে কাঁদতে দম আটকে আসে কিঞ্জার। তবুও সে নিজেকে শান্ত রাখার আপ্রাণ চেষ্টা করে। অতঃপর চোখের পানি মুছে চোখে মুখে একটু পানি দিয়ে সে পুনরায় স্টেজের সামনে চলে যায়। রূপন্তী কিঞ্জাকে দেখে কিছু একটা আন্দাজ করে বলে, তুই কি কেঁদেছিস? কিঞ্জা অপ্রস্তুত হয়ে বলে, কই না তো। এতক্ষণ কোথায় ছিলি তুই? তুই তো জানিস আমি এত মানুষের মাঝে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করি না। তাই একটু দূরে সরেছিলাম। তোর চেহারা দেখে মনে হচ্ছে তুই কাঁদছিলি। আরে ধুর, আমি কাঁদতে যাব কেন? কি যে বলিস না তুই। আচ্ছা এসব ছাড়। তুই চল আমার সাথে। কোথায় যাব? তোকে আমার কিছু বলার আছে। রূপন্তী কিঞ্জার হাত ধরে এক সাইডে গিয়ে দাঁড়ায়। তারপর বলে, গতরাতে আমি ফারহানকে কেন একা ডেকেছিলাম সেটা তুই আমাকে জিজ্ঞেস করলি না কেন? কারণ আমি জানি তুই নিজে থেকেই আমাকে কথাগুলো বলবি তাই। রূপন্তী শান্ত কণ্ঠে বলে, আমি ওকে বলেছি এখনই কোনো সিদ্ধান্তে আসতে পারবো না আমি। আগে আমরা কিছুদিন কথা বলবো, একে অপরকে আরও কাছ থেকে ভালোভাবে জানার, বোঝার, চেনার চেষ্টা করব। তারপর আমি ওকে আমার সিদ্ধান্ত জানাব। ভালো করেছি সেটা বলে। তা ফারহানের উত্তরে কি বলল? ও আমার কথার সাথে সহমত পোষণ করেছে। জানতাম এটাই হবে। দোয়া করি আর কারোর যেন মন না ভাঙে। আর কারোর মানে? কার মন ভাঙল আবার? আরে কথার কথা বললাম। তুই কেন জানি সব কথাতেই সিরিয়াস হয়ে যায়। এটা কিন্তু একদমই ঠিক না ভাই। কিঞ্জা স্বাভাবিক ভঙ্গিতে কথাগুলো বললেও রূপন্তীর কেন যেন মনে হয় কিঞ্জা তার কাছ থেকে কিছু একটা গোপন করছে। তবুও সে আর কথা বাড়ায় না। বিয়ে বাড়ির অনুষ্ঠান প্রায় শেষের পথে, সন্ধে গড়িয়ে রাত হয়েছে বেশ। কনের বিদায়ের পালাও চলে এলো অবশেষে। বিদায় বেলায় কিঞ্জা চুপচাপ গাড়ির ভেতরে বসে থাকে। তার এসব কিছু দেখতে আর ভালো লাগছে না। বর আর কনে গাড়িতে বসার সময় দেখা যায় কিঞ্জাকে এবার মুনতাসিরের পাশেই বসতে হয়েছে। এটা দেখে কিঞ্জা গাড়ি থেকে নেমে ফারহানকে বলে, আমি সামনের সিটে গিয়ে বসছি। তুই পেছনে যা। ফারহান কিঞ্জার কথা মতো পেছনের সিটে গিয়ে বসে মুনতাসিরের পাশে।
কিঞ্জা সামনের সিটে বসার পর গাড়ি চলতে শুরু করে তার নিজ গতিতে। মুনতাসিরদের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত 9টা বেজে যায়। ওদিকে কিঞ্জাকে আবার ফিরতেও হবে। সেজেগুজে এতটা পথ একা যেতেও সংকোচ বোধ হচ্ছে কিঞ্জার। এক প্রকার দ্বিধাদ্বন্দ্বে ভোগার পর কিঞ্জা প্রিয়কে কল দেয়। কল দিয়ে জিজ্ঞেস করে, তুমি কি ব্যস্ত আছো? না, কেন? আমাকে মুনতাসির ভাইদের বাড়ি থেকে নিয়ে যেতে পারবে? এখনই আসব? হ্যাঁ, চলে এসো। ঠিক আছে, তুমি অপেক্ষা করো, আমি আসছি তোমাকে নিতে। আচ্ছা। কথা বলা শেষে কল কেটে দেয় কিঞ্জা। সে বাগানের পাশে একটা চেয়ারে বসেছিল। রূপন্তী পেছনে থেকে এসে তার কাঁধে হাত রেখে জিজ্ঞেস করে, একা একা বসে কি ভাবছিস? এত কোলাহল আমার ভালো লাগছে না রে। একটু একা থাকতে চাই। বাসায় যাবি না তুই? হুম, যাব। প্রিয় নিতে আসবে আমাকে। প্রিয় ছেলেটা কিন্তু ভালোই বল। তোর কত খেয়াল রাখে। তুই কিন্তু চাইলে ওকে নিয়েও ভাবতে পারিস। কিঞ্জা রূপন্তীর কথায় বিরক্ত হয়ে বলে, আজাইরা কথা বলা বন্ধ কর তো তুই। একদম আমাদের নিয়ে এসব উল্টাপাল্টা বিষয়ে ভাববি না। প্রিয় আমার বন্ধু। ওকে আমি বন্ধু হিসেবেই রাখতে চাই। আমার জীবনে প্রেম, ভালোবাসা এগুলোর আর কোনো অস্তিত্ব নেই। এবার আমার নিজেকে নিয়ে ভাবতে হবে। আমি আমার মতো করে একা বাঁচতে চাই। জীবনে আর কোনো পিছুটান চাই না আমি। ঘড়ির কাঁটায় টিকটিক শব্দ হচ্ছে। সময়ের সাথে সাথে রাত গভীর হচ্ছে। চারপাশে প্রাণ জুড়ানো হাওয়া বইছে। আকাশে পূর্ণিমার চাঁদের দেখা মিলেছে আজ। পরিবেশ শান্ত, নিস্তব্ধ। কোনো কোলাহল নেই, নেই তেমন কোনো মানুষের আনাগোনা। ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে দূর থেকে। বেলি ফুলের সুবাস ছড়িয়ে পড়েছে আশপাশটায়। কিঞ্জা ধীর পায়ে হেঁটে চলেছে এমনই জনমানবহীন এক পথে। পাশেই প্রিয় নীরবে হাঁটছে। আর কিছুক্ষণ পরপর কিঞ্জার দিকে তাকাচ্ছে। সেদিকে মেয়েটার কোনো ধ্যান নেই। সে আনমনে হেঁটে যাচ্ছে। তার গন্তব্য কোথায় তা সে জানে না। শুধু জানে, এই মুহূর্তে ভীষণ শান্ত এবং নীরব একটা জায়গা প্রয়োজন তার। প্রিয় যখন কিঞ্জাকে নিতে গিয়েছিল তখন কিঞ্জা মাঝপথে গাড়ি থামিয়ে গাড়ি ভাড়া মিটিয়ে প্রিয়কে বলেছিল, এই মুহূর্তে আমাকে এমন কোথাও নিয়ে যেতে পারবে যেখানে কোনো কোলাহল নেই, মানুষজনের ভিড় নেই, বিশুদ্ধ হাওয়া পাওয়া যাবে? প্রিয় খানিকক্ষণ ভেবে উত্তর দেয়, চলো যাই। অতঃপর সেই থেকে দুজনে হেঁটে চলেছে এক অজানার উদ্দেশ্যে। মাঝে অবশ্য প্রিয় কয়েকবার জিজ্ঞেস করেছিল, কিছু কি হয়েছে তোমার? তবে কিঞ্জা এর উত্তরে কেবল নীরবতা পালন করেছে। অগত্যা প্রিয় আর কিছু বলে কিঞ্জাকে বিরক্ত করেনি। এর মাঝে প্রিয়র মা একবার কল দিয়েছিল প্রিয়কে। সে মায়ের কল রিসিভ করে ফিরতে দেরি হবে বলে কল কেটে দিয়েছে। সে তো আদৌ জানেই না যে বাড়িতে কখন ফিরবে তারা। হাঁটতে হাঁটতে একটা মুদি দোকান দেখে কিঞ্জা প্রিয়কে উদ্দেশ্য করে বলে, আমার জন্য একটা মোমবাতি আর ম্যাচ আনতে পারবে? এসব দিয়ে কি করবে তুমি? নিয়ে এসো আগে, তারপর বলছি। আচ্ছা, তুমি এখানে দাঁড়াও, আমি নিয়ে আসছি। রাস্তার ওপারে গিয়ে মোমবাতি আর ম্যাচবক্স কিনে এনে সেগুলো কিঞ্জার হাতে দিয়ে প্রিয় পুনরায় বলে, এবার বলো এসব দিয়ে কি করবে? কিঞ্জা যেখানে দাঁড়িয়েছিল সেখানেই একটা বেলি ফুলের গাছ লাগানো। কিঞ্জা মাটি থেকে একটা ফুল তুলে নিয়ে কানের পিঠে গুজে দেয়। বেশ অনেকক্ষণ আগেই এলোমেলো চুলগুলো একত্রিত করে খোপা বেঁধেছে সে। খোপা করা চুলে ফুলটা মন্দ লাগছে না, বরং ফুলের সৌন্দর্য খানিকটা বেড়েছে বলেই মনে হল। কিঞ্জা মোমবাতি হাতে নিয়ে প্রিয়কে বলে, আমার না এখন খুব কাঁদতে ইচ্ছা করছে। এই মোমবাতি যতক্ষণ জ্বলবে ততক্ষণ আমি কাঁদব। তারপর এটা ফুরিয়ে এলে আমিও কান্না থামিয়ে দিব কেমন? ওই যে সামনে বসার জন্য একটা বেঞ্চ খালি পড়ে আছে, ওখানে গিয়ে বসি চলো। তুমি কিন্তু আমার কান্নার মাঝে একদম বিরক্ত করবে না কেমন? প্রিয় কিঞ্জার কথা শুনে অবাক স্বরে জিজ্ঞেস করে, তোমার কি মন খারাপ? কিঞ্জার সহজ স্বীকারোক্তি, হুম। কি নিয়ে? কিঞ্জা হাঁটতে হাঁটতে বলে,
নিজের প্রাক্তন স্বামীর বিয়ে দেখে এলাম। জানো, উনার বউ জানেই না যে আমি তার প্রথম স্ত্রী। প্রথমে উনি আমাকে ঠকাল, আমি মেনে নিলাম সেটা, তারপর উনি তাকেও ঠকাল যে তাকে ভালোবাসে। একজন মানুষ এতটা নিকৃষ্ট কিভাবে হয় বলো তো? পৃথিবীটা কেন বৈচিত্র্যময় জানো? এই যে হরেক রকমের মানুষ আছে বলেই তো পৃথিবী এতটা বৈচিত্র্যময়, এতটা রঙিন। সবাই এক হলে পৃথিবীর গল্প অন্যরকম হতো। তুমি যাকে ভালোবাসো সে তোমাকে ভালো নাও বাসতে পারে। ভালোবাসা যে সব সময় সহজ হবে তা তো না। মাঝে মাঝে ভালোবাসা ব্যস্তানুপাতিক হারে বাড়তে কিংবা কমতে পারে। গণিতের জটিল অঙ্ক করেছ না? সমীকরণ কি সব সময় মিলত? কখনো কখনো তো শেষে এসে গরমিলও হয়ে যেত। তখন মনে হতো আমার এত কষ্ট করে অঙ্ক করে কোনো লাভই হলো না। কারণ ভেতরের অঙ্ক ঠিক থাকলেও উত্তর তো ভুল এসেছে। সুতরাং পুরো অঙ্কটাই ভুল। আমাদের জীবনের মানুষগুলো ওই অঙ্কের মতো। আমরা শুরু থেকে সমীকরণ মেলাতে থাকি, কিন্তু শেষে এসে সব গরমিল হয়ে যায়। তখন মনে হয় আমার এত এফোর্ট দিয়ে কোনো লাভ হলো না। শেষমেশ জীবনের খাতায়ও শূন্য যোগ হয়ে যায়। তবে এখানে একটা ভালো দিক আছে। চাইলেই খাতায় যেমন একটা ভুল অঙ্ক কেটে সঠিক অঙ্কটা লেখা যায়, তেমনি জীবনের খাতায় কোনো ভুল মানুষ যুক্ত হলে তাকে কেটে দিয়ে সঠিক মানুষকে সেই জায়গায় বসানো যায়। তুমি ভাবতে পারো আমি এসব কেন বলছি তোমাকে? কারণ তোমার চোখ বলে দিচ্ছে তুমি তোমার প্রাক্তনকে ভালোবাসো। খুব বেশি না হোক, এক বিন্দু পরিমাণ হলেও তুমি তাকে ভালোবাসো। তাই তোমার এতটা কষ্ট হচ্ছে। আমি বলবো, তুমি তোমার জীবনের খাতা থেকে সেই মানুষটার নাম কেটে দাও যার জন্য তোমার জীবনের খাতায় বিরাট বড় একটা শূন্য স্থান করে নিয়েছে। বরং তার জন্য অপেক্ষা করো যে তোমার জীবনের খাতায় শূন্য নয়, 100-তে 100 মার্ক যোগ করতে সাহায্য করবে। প্রিয়র কথাগুলো শুনে থমকে দাঁড়ায় কিঞ্জা। সত্যিই তো। যার জন্য সে এত কষ্ট পাচ্ছে, কাঁদছে, সে তো তার জীবনে কেবল শূন্য যোগ করেছে। জীবনের সহজ সমীকরণকে জটিল বানিয়ে দিয়েছে মানুষটা। এমন মানুষটার জন্য কষ্ট পাওয়া তো বোকামি, কিন্তু মন যে এত কিছু বোঝে না। সে শুধু বোঝে তার কষ্ট হচ্ছে। এই কষ্টকে কমাতে গেলে কাঁদতে হবে। কিঞ্জাও সেটাই করে। মোমবাতি জ্বালিয়ে হাতের উপর নিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আজ মনটা বড্ড ভার হয়ে আছে। আজ কেঁদে নিই। কাল থেকে না হয় জীবনের সমীকরণ মেলাতে ব্যস্ত হয়ে পড়ব। শূন্য থেকে কিভাবে ঘুরে দাঁড়াতে হয় তা নিয়ে ভাবব। প্রিয় কিঞ্জার পাশে বসে শীতল কণ্ঠে বলে, কাঁদলে মন হালকা হয়। আজ মনে ভরে কেঁদে নাও। তবে আগামীকাল যেন আজকের মতো না হয়। বর্তমানে যা হচ্ছে তা ভবিষ্যতে গিয়ে অতীতে রূপ নেবে। আর অতীত ভেবে বর্তমান নষ্ট করা শুধু বোকামি নয়, চরম বোকামি। আশা করি তুমি এমন বোকামি করবে না। কিঞ্জা মাথা নাড়িয়ে অন্যদিকে ফিরে তাকায়। আজ তার পুরনো কথাগুলো অনেক মনে পড়ছে। বছর 3 আগে যখন কিঞ্জা কেবল 17 বছরে পা দিল, তখনই সে প্রথমবারের মতো অনুভব করেছিল তাকে যে মানুষটা একটুও সহ্য করতে পারে না, সেই মানুষটাকেই কিঞ্জা ভালোবেসে ফেলেছে। এই কথাটা অবশ্য সে ব্যতীত আর কেউ জানে না। কখনো কাউকে বলার সাহস হয়ে ওঠেনি, কারণ সে যাকে ভালোবেসে ফেলেছে সেই মানুষটা কখনোই তাকে ভালোবাসার চোখে দেখেনি। ভুল মানুষকে ভালোবাসার অপরাধে সে তিলে তিলে কষ্ট পেতে শুরু করে, আর এভাবেই পেরিয়ে যায় 3 বছর। জীবনের প্রথম প্রেম, প্রথম ভালোবাসা, সেটাও কিনা ভুল মানুষের সাথে। এই কথাটা ভেবেই কিঞ্জার চোখ ভিজে ওঠে। মাঝে মধ্যে নিজেকে 2-4টে থা অপ্প র ও মারতে ইচ্ছে হয় নিজেকে। জেনে শুনে কেউ এত বড় অপরাধ করে? কিঞ্জা জানত মুনতাসির কখনোই তাকে ভালোবেসে কাছে টেনে নেবে না। তবুও পাগলের মতো নিজের সর্বনাশ নিজেই ডেকে এনেছে সে। ইস, কেমন হতো যদি কিঞ্জা মুনতাসিরকে ভালো না বেসে কেবলই ঘৃণা করত? তাহলে বোধহয় তার জীবনটা কিছুটা হলেও সহজ হতো। জীবনের সমীকরণ মেলাতে এতটা হিমশিম খেতে হতো না তাকে।
কাঁদতে কাঁদতে কিঞ্জার নাকের ডগা ঈষৎ লাল বর্ণ ধারণ করেছে। তবুও কান্না থামায় না কিঞ্জা। সে অনর্গল কেঁদেই যাচ্ছে। কখনো কাঁদছে নিজের বোকামির কথা ভেবে, কখনো কাঁদছে ভুল মানুষকে ভালোবাসার অপরাধে, তো কখনো কাঁদছে ভালোবাসার কাছে হেরে গিয়ে পরাজয় স্বীকার করার ক্রোধে। প্রিয় চুপচাপ বসে কিঞ্জার ফুপিয়ে কান্না করার দৃশ্য দেখছে। মেয়েটার চোখমুখ সব লালচে বর্ণ ধারণ করেছে। মায়াবী চেহারাটা আরও বেশি মায়াবী লাগছে এখন। আচ্ছা, কান্না করলে কি কারোর সৌন্দর্য বেড়ে যায়? প্রিয়র কাছে তো মনে হচ্ছে কান্নার ফলে কিঞ্জাকে দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগছে। তাই তো ছেলেটা এক মুহূর্তের জন্য কিঞ্জার দিক থেকে চোখ সরাতে পারছে না। কেমন মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে আছে তার দিকে। একটা সময় মোমবাতির আলো নিভে যায়। মোমের কিছুটা গরম অংশ কিঞ্জার হাতে পোড়ায় কিঞ্জা ঈষৎ চিৎকার করে ওঠে। হাতের ওই অংশটুকু মুহূর্তের মাঝেই লাল হয়ে যায়। প্রিয় সেটা লক্ষ্য করে ব্যতিব্যস্ত হয়ে ওঠে। কিঞ্জার দিকে তাকিয়ে খানিকটা ধমকের সুরে বলে, কাঁদতে কাঁদতে কি নিজেকে মারার অপরিকল্পনা করে ফেলেছ? কোনো দিকে খেয়াল নেই না তোমার? অনেক কান্নাকাটি হয়েছে, এবার বাড়ি চলো। কিঞ্জা প্রিয়র দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলে, তুমি ধমকালে আমাকে? তো কি করব? এমন খামখেয়ালি স্বভাব আমার মোটেই ভালো লাগে না। যা করার করো, কিন্তু তার আগে নিজের খেয়াল রাখো। এমন কিছু করো না যাতে নিজের ক্ষতি হয়ে যায়। কথাটা বলে প্রিয় বেঞ্চ থেকে উঠে হাঁটা শুরু করে। কিঞ্জা তড়িঘড়ি করে উঠে প্রিয়র পেছনে পেছনে যেতে যেতে বলে, ধন্যবাদ আমার কথা রাখার জন্য। প্রিয় কথাটা শুনেও কোনো জবাব দেয় না। ফেরার পথে ওই মুদি দোকানের সামনে গিয়ে একটা ঠান্ডা পানির বোতল নিয়ে কিঞ্জার দিকে তাকিয়ে বলে, হাতটা দাও। কিঞ্জা ভালো মেয়ের মতো হাতটা বাড়িয়ে দেয়। প্রিয় পানির বোতলের ভেতরে থাকা সম্পূর্ণ পানি তার হাতের উপর ঢেলে দেয়। আপাতত পানি দিলাম, বাড়ি গিয়ে ওষুধ লাগিয়ে দিব কেমন? এখন চুপচাপ বাড়িতে চলো। আর হ্যাঁ, অনেক কেঁদেছ। আর কাদার প্রয়োজন নেই। এত কাঁদলে শরীর খারাপ করবে। কিঞ্জা চুপচাপ প্রিয়র কথা মেনে নেয়। আসলেই নিজের উপর অনেকটা ধকল নিয়ে ফেলেছে মেয়েটা। নিজের উপর এত বেশি অত্যাচারও করাও ঠিক না। আজকের পর নিজের খুব খেয়াল রাখব আমি। আর প্রিয়, তোমাকে অনেক বেশি ধন্যবাদ। তুমি যেভাবে আমার মনের কথাগুলো বুঝে আমাকে নতুন করে ভাবতে শেখালে তার জন্য আমি তোমার প্রতি কৃতজ্ঞ থাকব। আমার প্রতি কৃতজ্ঞ থাকতে হবে না। তুমি ভালো থাকো, তাতেই আমি খুশি হব। জানালার ফাঁক গলে সূর্যের আলো চোখে মুখে পড়তেই কিঞ্জা মুখের সামনে হাত এনে হৃদয় কুঁচকে ফেলে। ধীরে ধীরে চোখ মেলে আড়মোড়া ভেঙে উঠে বসে সে। সকাল হয়ে গেছে। গতকাল ঘুমাতে ঘুমাতে প্রায় রাত 1টা বেজে গিয়েছিল। ফলস্বরূপ ঘুম থেকে ওঠার পর মাথা ব্যথা করছে। শরীরটাও বিশেষ ভালো লাগছে না। তবুও বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় কিঞ্জা। ফোন হাতে নিয়ে সময় দেখে 7:42 বাজে। ফোন রেখে লম্বা একটা শ্বাস নিয়ে বাইরে বের হয় কিঞ্জা। তখনই সেখানে আগমন ঘটে প্রিয়র। মলিন চেহারা নিয়ে কিঞ্জার সামনে এসে দাঁড়ায় সে। তার এমন চেহারা দেখে কিঞ্জা প্রশ্ন করে, কি হয়েছে তোমার? রাতে ঘুমাওনি? প্রিয় ম্লান স্বরে বলে ওঠে, মা অসুস্থ কিঞ্জা। রাত বাড়ি ফেরার পর দেখলাম মায়ের মুখ শুকনো। গায়ে হাত দিয়ে দেখলাম জ্বর এসেছে। সকাল হতে হতে জ্বর আরও বেড়েছে। সে কি? ওষুধ খাইয়েছ? রাতে খাইয়েছি, কিন্তু তবুও জ্বর কমছে না। আচ্ছা, তুমি কি মায়ের কাছে একটু থাকতে পারবে? আসলে আমাকে একটু কুরিয়ার অফিসে যেতে হবে। বেশ কিছু অর্ডার পেন্ডিং। 9টার মধ্যে সব জমা দিয়ে আসতে হবে। তুমি কি আমি আসা পর্যন্ত মায়ের কাছে থাকবে? অবশ্যই থাকব। আমার কোনো সমস্যা নেই। তুমি সাবধানে যাও। আর চিন্তা করো না, আন্টি দ্রুতই সুস্থ হয়ে উঠবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ তোমাকে। আমি নিচে যাচ্ছি, তুমিও চলে এসো। আসছি 2 মিনিটের মধ্যে। তুমি যাও। প্রিয় চলে গেলে ঘর থেকে ফোনটা নিয়ে কিঞ্জাও চলে যায় নিচে। প্রিয় কিঞ্জার কাছে নিজের মাকে রেখে চলে যায় কুরিয়ার অফিসের উদ্দেশ্যে।
প্রিয়র মা লাইবা খানমের পোশাকের ব্যবসা। একা হাতে এই ব্যবসা নিজেই সামলান তিনি। মাঝে মধ্যে প্রিয় মাকে সাহায্য করে। লাইবা খানমকে বিছানায় শটান হয়ে শুয়ে থাকতে দেখে সেদিকে এগিয়ে যায় কিঞ্জা। তার পাশে বসে জিজ্ঞেস করে, আন্টি আপনার কি খুব বেশি খারাপ লাগছে? তারপর কপালে হাত দিয়ে দেখে জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। আন্টি আপনার শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে। আমি আপনার জন্য জলপট্টির ব্যবস্থা করছি। আশেপাশে তাকিয়ে একটা ছোট গামছা মতন কাপড় দেখতে পায় কিঞ্জা। সেটা হাতে নিয়ে রান্নাঘর থেকে একটা বাটিতে পানি নিয়ে এসে লাইবা খানমের পাশে বসে আলতো হাতে জলপট্টি দিতে শুরু করে কিঞ্জা। ঘুমের ঘোরে অসুস্থ শরীরে সবকিছুই টের পান লাইবা খানম। কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারেন না। কথা বলার শক্তিও বোধহয় পাচ্ছেন না তিনি। জলপট্টি দিতে দিতে একটা সময় জ্বর কিছুটা কমে এলে কিঞ্জা জিজ্ঞেস করে, সকালে তো মনে হয় আপনি কিছু খাননি। রান্নাবান্না হয়নি তো? আপনি অনুমতি দিলে আমি কিছু বানিয়ে আনি? লাইবা খানম বেশ ধীর কণ্ঠে বলেন, তুমি এত কষ্ট কেন করবে মা? প্রিয় আসুক, ও কিছু একটা বানিয়ে নিবে। প্রিয় তো কাজে গেছে, ও নিজেও তো কিছু খায়নি। আমি আপনাদের জন্য একটু খাবার বানিয়ে দিই। আমার রান্না করতে বেশ ভালোই লাগে। আচ্ছা তোমার ইচ্ছা হলে কিছু একটা বানাও। রান্নাঘরে গিয়ে দেখ সবকিছু গোছানো আছে। কিঞ্জা খুশিমনে রান্নাঘরে গিয়ে প্রথমে সবকিছু দেখে নেয়। সাজানো গোছানো রান্নাঘর। কিঞ্জা কি রান্না করবে ভাবতে ভাবতে চাল ধুয়ে চুলার উপর বসিয়ে দেয়। তারপর পেঁয়াজ, মরিচ, রসুন, ধনেপাতা সবকিছু কেটে নেয়। ঝাল ঝাল রসুন ভর্তা, মরিচ ভর্তা এমন জ্বর মুখে ভালো লাগে। সাথে একটু মাছের ঝোল হলে মন্দ হয় না। মাছের কথা মনে হতেই লাইবা খানমের কাছে ছুটে আসে কিঞ্জা। আন্টি মাছ আছে ঘরে? হ্যাঁ, ডিপ ফ্রিজে রুই মাছ আছে 4-5 পিস। মাছ বের করি? করো, সমস্যা নেই। কিঞ্জা ফ্রিজ থেকে রুই মাছ বের করে একটা গামলায় পানি নিয়ে মাছগুলো ভিজিয়ে রাখে। তারপর ভর্তা বানানোর জন্য গ্যাসের চুলার অপর পাশে আগুন জ্বালাও। ছোটবেলা থেকেই রান্না করতে ভীষণ ভালোবাসে সে। তার কাছে রান্না মানেই একটা আর্ট। আর এই আর্টে বেশ পারদর্শী কিঞ্জা। আজ অবধি যারা যারা তার হাতের রান্না করা খাবার খেয়েছে সবাই প্রশংসা করেছে। রূপন্তী তো মাঝে মধ্যে বলতো, একটা রেস্টুরেন্ট দিয়ে দে। রান্না করতে করতে এসব ভেবে মুচকি হাসে কিঞ্জা। ভর্তার আয়োজন করতে করতে মাছগুলো থেকে বরফ ছেড়ে যায়। কিঞ্জা পরম যত্নে মাছগুলো ভালো করে ধুয়ে মশলা দিয়ে মাখিয়ে ভেজে নেয়। ভাজা মাছ দিয়ে বেগুন, আলুর পাতলা ঝোল কিঞ্জার দারুণ লাগে। আজ সেভাবেই মাছের ঝোল রান্না করবে সে। সেই অনুযায়ী সবকিছু কেটে নেয় কিঞ্জা। এক এক করে সবকিছু রান্না শেষে ভর্তা আর মাছের ঝোলে ধনেপাতা দিয়ে দেয় সে। এই জিনিসটা ছাড়া যেন তরকারি অসম্পূর্ণ লাগে তার কাছে। প্রিয় কাজ শেষে বাড়ি ফিরে রান্নাঘর থেকে আওয়াজ পেয়ে সেদিকে গিয়ে কিঞ্জাকে রান্না করতে দেখে বলে, এ কি, তুমি রান্না করছো কেন? কিঞ্জা এক পলক প্রিয়র দিকে তাকিয়ে বলে, কেন? আমার কি রান্না করা বারণ? নাকি আমার হাতের রান্না করা খাবার খাওয়া যাবে না ভাবছ? আরে তা কখন বললাম আমি? তুমি এমনিতেই ক্লান্ত। তার উপর তেমার মনও ভালো নেই। তাই বললাম আর কি। রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। মন ভালো থাকুক বা খারাপ, এটার সাথে রান্নার কোনো সম্পর্ক নেই। আর তাছাড়া আমার মন ভালো হয়ে গেছে। ঘুম থেকে ওঠার পর এত স্নিগ্ধ একটা সকাল দেখেছি যে মন আপনা আপনিই ভালো হয়ে গেছে। তাই না? হুম হুম। তা কি রান্না করছো? এই তো রসুন ভর্তা, মরিচ ভর্তা আর ঝাল ঝাল করে রুই মাছের ঝোল। আরে রুই মাছের ঝোল তো আমার খুব পছন্দের। তুমি জানলে কিভাবে? কিঞ্জা বিরক্তিকর চাহনি নিয়ে বলে, তোমার জন্য রান্না করছি নাকি? আন্টি অসুস্থ তাই আন্টির জন্য রান্না করছি।
চাইলে অবশ্য তুমিও খেতে পারো, কিন্তু আমি রান্না করছি আন্টির জন্য, তোমার জন্য নয়। কথাটা শুনে প্রিয় মুখ ভার করে বলে, ওহ। প্রিয়র মুখখানা দেখে এই মুহূর্তে বড্ড হাসি পাচ্ছে কিঞ্জার। ছেলেটা এখনো ছেলেমানুষই রয়ে গেছে। আচ্ছা হয়েছে, এত মুখ ভার করতে হবে না। তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি খাবার বেড়ে আনছি, যাও। আচ্ছা। কিঞ্জা প্রিয়কে খাবার বেড়ে দিয়ে লাইবা খানমের জন্য একটা থালায় খাবার বেড়ে হাত ধুয়ে তার কাছে চলে যায়। আন্টি আপনি উঠে বসুন, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। না না মা, তোমাকে আর কষ্ট করতে হবে না, আমি খেয়ে নিচ্ছি, আমাকে দাও তুমি। আহা আন্টি, এতে কষ্ট কিসের? আপনি অসুস্থ, তাই আপনাকে খাইয়ে দেওয়া আমার দায়িত্ব। আপনি উঠে বসুন তো। অগত্যা মেয়ের জেদের কাছে হার মেনে কিঞ্জার হাতেই খেয়ে নেন লাইবা খানম। তাকে খাওয়াতে গিয়ে কিঞ্জার কোনো কারণ ছাড়াই ভালো লাগে। ছোটবেলায় মাকে এভাবেই মাঝে মাঝে খাইয়ে দিত সে। মা তৃপ্তি করে তার ছোট ছোট হাত থেকে খাবার খেত। আজ কেন যেন মনে হচ্ছে নিজের মাকেই খাইয়ে দিচ্ছে সে। পাশে বসে এই সুন্দর দৃশ্য নিজের ফোনে ক্যামেরা বন্দি করে নেয় প্রিয়। মেয়েটা কত সহজেই তার মাকে আপন করে নিয়েছে। কিঞ্জাকে দেখে মুগ্ধ হওয়া বোধহয় এই জন্মে আর শেষ হবে না। শুরুর দিন থেকেই এই মেয়েটাকে দেখে মুগ্ধ হয়ে চলেছে প্রিয়। একটা মানুষ এত মুগ্ধতা কিভাবে ছড়াতে পারে, তা বোধগম্য হয় না প্রিয়র কাছে। খাওয়ানো শেষে কিঞ্জা প্রিয়র দিকে তাকিয়ে বলে, ওষুধ কোথায়? প্রিয় একটা সাদা বক্স কিঞ্জার কাছে নিয়ে গিয়ে বলে, এখানে আছে, তুমি খাবে না? তুমিও চলো, একসাথে খেয়ে নিই, তারপর তো তুমি ভার্সিটিতে যাবে। আজ একাই চলে যাও তুমি, আমি মায়ের কাছে থাকব আজ। আমিও থাকব। ভার্সিটিতে যাবে না তুমি? না, আন্টির কাছেই থাকি আজ। আচ্ছা ফ্রেশ হয়ে এসো, যাও, একসাথেই খাই আজ। ঠিক আছে। খাওয়া দাওয়ার পর্ব শেষে কিঞ্জা রান্নাঘরে গিয়ে 2 কাপ চা বানিয়ে নিয়ে আসে। তারপর 1 কাপ চা প্রিয়র হাতে দিয়ে বলে, চলো ছাদে যাই, এখন তো ছাদে অনেক রোদ। একপাশে গাছ আছে না, ওখানে ছায়া আছে, তাহলে চলো, চা খেতে খেতে গল্পও করা হবে। যাওয়ার সময় প্রিয় মায়ের বালিশের পাশে ফোন রেখে বলে, মা আমরা ছাদে যাচ্ছি, তোমার কোনো কিছু প্রয়োজন হলে আমাকে কল দিও। ঠিক আছে। কথাটুকু বলে চোখ বন্ধ করে নেন তিনি। এখন ঘুমানো দরকার একটু। ছাদে এসে কিঞ্জা দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে প্রিয়কে জিজ্ঞেস করে, আন্টি কি এই ব্যবসা একা হাতেই সামলায়? হ্যাঁ, আজ থেকে 14 বছর আগে মা নিজ হাতে জামাকাপড় বানিয়ে দিত সবাইকে। মানে দর্জির কাজ থেকেই শুরু আর কি। তারপর আমি বড় হতে হতে মাকে বললাম, তুমি তো অনেক ধরনের সেলাইয়ের কাজ পারো, তাছাড়া অনেক ডিজাইন করে জামা বানাতে পারো, তাহলে পোশাকের ব্যবসা করতে ক্ষতি কোথায়? আমার কথা শুনে মা সাহস করে জামাকাপড় বানাতে শুরু করে। সেগুলো ভালো বিক্রিও হতো। তারপর অনলাইনের যুগ এলো। আমি একটা পেজ তৈরি করে সেখানে মায়ের বানানো বিভিন্ন ধরনের জামার ছবি, ভিডিও দিতে শুরু করলাম। এভাবেই ধীরে ধীরে শুরু হলো আমাদের অনলাইন বিজনেসের যাত্রা। এদিকে আশেপাশের মানুষজন তো মায়ের থেকে জামাকাপড় বানিয়ে নেয়। অনেক আগে থেকেই কি তোমরা একা থাকো? হ্যাঁ, এই কাহিনী অনেক লম্বা, তোমাকে অন্য একদিন বলবনি। আচ্ছা। রতা কোক্ত হাত নিয়ে মাথা নিচু করে বসে আছে প্রিয়। একটু আগেই সে বিরাট এক কাণ্ড ঘটিয়ে ফেলেছে। কিঞ্জা প্রিয়র দিকে এক নজর তাকিয়ে নজর সরিয়ে নেয়। সে এই মুহূর্তে ব্যস্ত প্রিয়র হাতে ব্যান্ডেজ করে দিতে। ক্রিমিনোলজির স্টুডেন্ট নিজেই ক্রাইম করছে, এটা মেনে নেওয়া কতটুকু যৌক্তিক স্যার? কিঞ্জার কণ্ঠে তীব্র রাগের ঝাঁঝ অনুভব করে প্রিয় কিছু বলতে পারে না। তার এমন নিশ্চুপ থাকা কিঞ্জার রাগ আরও খানিকটা বাড়িয়ে দেয়। তোমাকে কে বলেছিল ওদের সাথে মারামারি করতে? কেন করলে এমনটা বলো তো? এবার প্রিয় কিঞ্জার চোখে চোখ রাখে, তার চোখ দুটো লাল হয়ে আছে, যেন এক্ষুনি চোখ থেকে রক্ত ঝরবে। কণ্ঠে গভীরতা রেখে প্রিয় কিঞ্জার দিকে তাকিয়ে বলে ওঠে,
তোমাকে কেউ আঘাত করতে এলে তা আমি কিভাবে চুপচাপ সহ্য করব? তাই বলে এভাবে রতারতি কাণ্ড ঘটিয়ে ফেলবে? আমি কি শুরুতে পরিস্থিতি সামাল দিতে চাইনি? কিঞ্জা কিছু মুহূর্ত আগের কথা ভেবে চুপ হয়ে যায়। কারণ প্রিয় সত্যি সত্যিই কথা বলে পুরো বিষয়টা সমাধান করতে চেয়েছিল। কিন্তু অসভ্য ছেলেরা তাতে কোনোভাবেই রাজি হয়নি। ফলস্বরূপ এত কিছু হয়ে গেল। কিছুক্ষণ আগের ঘটনা। ভার্সিটি থেকে বের হওয়ার সময় আচানক কয়েকজন কিঞ্জার পথ আটকে দাঁড়ায়। আজ রূপন্তী আসেনি। প্রিয়র লাইব্রেরি কাজ থাকায় কিঞ্জা একাই বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল প্রিয়র জন্য। এমন সময় সেদিন যাদের সাথে কিঞ্জার ঝামেলা হয়েছিল তারা সামনে এসে দাঁড়ায়। এসেই অসভ্যতামি করতে শুরু করে। কিঞ্জা তাদেরকে বারবার এড়িয়ে যেতে চাইলেও লাভ হয় না। জিসান নামের ছেলেটা কিঞ্জার ওড়না ধরে টানাটানি করতে করতে বলে, সেদিন তো খুব ভাব দেখাইছিস। আজ তোর এমন অবস্থা করব যে নিজের চেহারা দেখে নিজেই চমকে উঠবি। আর কখনো মাথা উঁচু করে বাইরে বের হতে পারবি না। কিঞ্জা রাগে ফুঁসতে ফুঁসতে দাঁতে দাঁত চেপে বলে, সেদিনের কথা ভুলে গিয়েছিস? হ্যাঁ, বাঁচতে চাইলে সরে দাঁড়া। সামির কিঞ্জার সামনে এসে অট্টহাসি হেসে বলে, আহারে আমার বাবুটা, আমরা তো খুব ভয় পেয়ে গেলাম তোর এমন হুমকিতে, তাই না? আজ যদি তোর সমস্ত দেমাগ মাটির সাথে মিশিয়ে না দিয়েছি তাহলে আমার নামও সামির রায়হান নয়। কথাটা বলে কিঞ্জাকে থাপ্প মারতে গেলে প্রিয় দ্রুত এগিয়ে এসে সামিরের হাত ধরে ফেলে। সামির প্রিয়কে একবার দেখে নিয়ে বলে, তুই কে বে? হিরোগিরি দেখাতে এসেছিস নাকি? আমাদের পথ থেকে সরে দাঁড়া, নয়তো এর ফল কিন্তু ভালো হবে না। প্রিয় কিঞ্জার সামনে দাঁড়িয়ে শান্ত কণ্ঠে বলে, এভাবে দিনে দুপুরে একজন মেয়েকে হেনস্থা করার সাহস কোথায় পেলেন আপনারা? ছেড়ে দিন ওকে। জিসান প্রিয়কে ধাক্কা মেরে বলে, ছাড়ব না। কি করবি তুই? দেখুন ভাইয়া, আমরা এখানে পড়াশোনা করতে এসেছি। ঝামেলায় জোড়াতে আসিনি। ও যদি কোনো ভুল করে থাকে তার জন্য আমি মাফ চাইছি। দয়া করে ওর কোনো ক্ষতি করবেন না। যেতে দিন আমাদের। সামিরের সাথে থাকা আরেক বন্ধু কবির প্রিয়কে দেখিয়ে বলে, আরে সামির দেখ, ছেলেটা মনে হয় এখনই কেঁদে ফেলবে। বাচ্চা ছেলে তো, ওকে কিছু করিস না। এই মেয়েটাকে তুলে নিয়ে চল শুধু, বাকিটা আমরা দেখে নিচ্ছি। ভালো আইডিয়া, তাহলে এটাই করা যাক। আজ আমাদের রাতের সঙ্গী হবে এই বাঘিনী। কথাটা বলে বিশ্রী আওয়াজে হেসে ওঠে সামির। অতঃপর প্রিয়কে সরিয়ে কিঞ্জার হাত ধরে তাকে টানতে টানতে গাড়ির দিকে নিয়ে যেতে শুরু করে। কিঞ্জা হাজার চেষ্টা করেও নিজেকে মুক্ত করতে পারে না সামিরের হাত থেকে। প্রিয় আশেপাশে তাকিয়ে দেখে সবাই চুপচাপ দাঁড়িয়ে বিনোদন নিচ্ছে, যেন এখন সার্কাস চলছে। এসব দেখে একটা তপ্ত শ্বাস ছেড়ে প্রিয় এগিয়ে যায় কিঞ্জার দিকে। গিয়ে কিঞ্জার অপর হাত টেনে ধরে। সামির সেটা দেখে বিরক্ত হয়ে বলে, দেখ ভাই, তোর সাথে আমাদের কোনো ঝামেলা নেই, তাই এসব থেকে দূরে থাক তুই। প্রিয় গম্ভীর স্বরে বলে ওঠে, ওর হাতটা ছেড়ে দে। সেটা দেখে জিসান অবাক হয়ে বলে, ও বাবা, তুই তোকারি করছিস আবার? খুব সাহস বেড়েছে নাকি রে তোর? প্রিয় সেদিকে পাত্তা না দিয়ে পুনরায় বলে ওঠে, ওর হাতটা ছেড়ে দে। সামির আরও শক্ত করে কিঞ্জার হাত ধরে বলে, ছাড়ব না। কি করবি তুই? হাতে ব্যথা পাওয়ায় মৃদু স্বরে চিৎকার করে কিঞ্জা। প্রিয়তা দেখে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারে না। চোখ বন্ধ করে সজোরে লাথি মারে সামিরের বুক বরাবর। বুকে ব্যথা পাওয়ায় তৎক্ষণাৎ কিঞ্জার হাত ছেড়ে দেয় সে। অতঃপর লুটিয়ে পড়ে মাটিতে। জিসান সামিরকে পড়ে যেতে দেখে চিল্লাতে চিল্লাতে প্রিয়কে মারতে উদ্যত হলে প্রিয় তার নাক বরাবর একটা ঘুষি মেরে দেয়। পাশেই একটা তারের খুঁটি ছিল। সেখানে জিসানকে নিয়ে গিয়ে তার মাথা ধরে খুঁটির সাথে লাগিয়ে দেয় প্রিয়।
মাথাও আঘাত লাগায়, সেখানেই অজ্ঞান হয়ে যায় সে। এসব দেখে কবির নিজের প্যান্টের পকেট থেকে একটা ছুরি বের করে প্রিয়কে আঘাত করতে গেলে প্রিয় এক হাতে ছুরি ধরে অন্য হাতে কবিরকে এলোপাথারি থা অপ্প রমের মাটিতে শুইয়ে দিয়ে দাঁতে দাঁত চেপে বলে, খুব শখ না মেয়েদের ভোগপণ্য বানানোর? আজকের পর যদি আর কখনো কিঞ্জার আশেপাশে তোদের দেখি তাহলে জান নিয়ে ফিরতে পারবি না, কথাটা মনে রাখবি। কথাটা বলে কবিরের দুই উরুর মাঝ বরাবর একটা লাথি মেরে উঠে দাঁড়ায় প্রিয়। কিঞ্জা চুপচাপ একটা জায়গায় দাঁড়িয়ে সবটা দেখে যাচ্ছে। ঘটনাগুলো এত দ্রুত ঘটছে যে সে কি বলবে বা কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। সে কিছু বুঝে ওঠার আগেই সামির ঝড়ের গতিতে উঠে এসে প্রিয়র হাত বরাবর ছুরি দিয়ে আঘাত করে। আচানক এমন আঘাতে চিৎকার করে ওঠে প্রিয়। কিঞ্জা দৌড়ে তার কাছে এগিয়ে যায়, ব্যতিব্যস্ত হয়ে প্রশ্ন করে, ঠিক আছো তুমি? প্রিয় এই প্রশ্নের কোনো জবাব না দিয়ে সামিরের দিকে এগিয়ে যায়। তারপর সামিরের কলার ধরে সমানে থা অপ্প মারতে শুরু করে। একটা পর্যায়ে গিয়ে সামিরের নাক থেকে রক্ত পড়তে শুরু করে। কি বলছিলি তুই তখন? ওকে রাতের সঙ্গী বানাবি? আমি বেঁচে থাকতে ওর গায়ে কেউ একটা আঁচড়ও দিতে পারবে না। কিঞ্জা যতবার বিপদে পড়বে প্রিয় ততবার ওর ঢাল হয়ে ওর সামনে এসে দাঁড়াবে। মারামারি বড় পর্যায়ে চলে যাওয়ায় খবরটা ভার্সিটিতে ছড়িয়ে পড়ে। ভার্সিটির বাকি সব শিক্ষার্থী, প্রফেসর সবাই মিলে এগিয়ে এসে প্রিয় আর কিঞ্জাকে নিরাপদ জায়গায় টেনে নিয়ে যায়। বাকিরা স্বামীরদের আটকে রেখে পুলিশে কল করে। একদিকে প্রিয়র হাত থেকে রক্ত পড়ছে, অন্যদিকে কিঞ্জা ঘোরের মাঝে চলে গিয়েছে। যে প্রিয়কে সে সবসময় শান্ত থাকতে দেখেছে তার এমন রূপ কিঞ্জার মেনে নিতে বেশ কষ্ট হচ্ছে। এই ঘটেছে কিছুক্ষণ আগে। তারপর তো কিঞ্জা প্রিয়কে টেনে নিয়ে গিয়ে ভার্সিটির কমন রুমে বসে হাতে ব্যান্ডেজ করে দিতে শুরু করে আর উপরোক্ত প্রশ্নগুলো করে। ব্যান্ডেজ করে দেওয়া শেষে কিঞ্জা প্রিয়কে বলে, কেন নিজের বিপদ ডেকে নিয়ে এলে বলো তো? তোমার জন্য সব করতে পারি আমি, সব। কথাটা কিঞ্জা স্বাভাবিকভাবে নিলেও প্রিয় কথাটা বলার সময় একরাশ আবেগ নিয়ে বলেছে তা তার চোখ দুটো দেখেই আন্দাজ করা যায়। কিঞ্জা দীর্ঘশ্বাস ছেড়ে প্রিয়কে বলে, কোনটা আসল তুমি? প্রতিদিন যে শান্ত ছেলেটাকে দেখি সেটা আসল তুমি? নাকি আজ যে রাগী, অশান্ত, অসম্ভব রকমের সাহসী একজনকে দেখলাম সেটা তুমি? প্রিয় হালকা হেসে জবাব দেয়, দুই সত্তা মিলিয়েই আমি। তুমি জানো, আমি মাত্র 7 বছর বয়সে আমার বাবাকে মেরে ঘরছাড়া হয়েছিলাম। অবশ্য তাকে আমি পুরোপুরি শেষ করতে পারিনি। ঠিক সময়ে হাসপাতালে নিয়ে যাওয়ায় সে বেঁচে গিয়েছে। কিন্তু সে মরে গেলেই আমি বেশি খুশি হতাম। আমি ছোট থেকেই ভীষণ রকমের জেদি। মারপিট, ঝামেলা এগুলো আমার নিত্যদিনের সঙ্গী ছিল। এই যে আমাকে এতটা শান্ত রূপে দেখে, এই রূপের প্রকাশ ঘটেছে আজ থেকে 4-5 বছর আগে। তার আগে অবধি আমি এক অন্য আমি ছিলাম। সালটা 2010। বাবা মায়ের একমাত্র সন্তান রায়ান। যদিও ছেলেটা বাবা মায়ের আদরের সন্তান, তবে জন্মের পর থেকেই যেন সে এক অদ্ভুত পরিবেশে বড় হয়ে উঠেছে। বাবা মায়ের সম্পর্কের টানাপোড়েন দেখতে দেখতে বড় হয়ে উঠেছে সে। সেদিন ছিল রায়ানের 6ষ্ঠ জন্মবার্ষিকী। প্রতিবার জন্মদিনে নানারকম আয়োজন থাকলেও সেবার কোনো আয়োজন করা হলো না। সকাল থেকেই বাবার দেখা মেলেনি। বাবা উইশ করেনি বলে রায়ানের সে কি মন খারাপ। মা অবশ্য সকাল সকাল ছেলের জন্য পায়েস বানিয়েছিল বটে, কিন্তু মায়ের চোখে পানি দেখে সেই পায়েস আর গলা দিয়ে নামেনি ছোট্ট ছেলেটার। বাবা বাড়ি ফিরল বেশ রাত করে। রায়ান তখন নিজের ঘরে মন খারাপ করে বসেছিল। হঠাৎ মায়ের চিৎকারে কেঁপে ওঠে সে। আজকের দিনটাও মানুষটা ছাড় দিল না। প্রায় দিনই মায়ের গায়ে হাত তোলে সে। রায়ান একটু একটু বুঝতে পারে কি চলে ঘরের বাইরে, তবে সে ভয়ে বের হয় না। একবার বের হয়েছিল। বাবা তখন ভীষণ রেগেছিল। ছেলেকে দেখেও তার রাগ কমেনি। অগত্যা মায়ের পাশাপাশি সেদিন তার গায়েও হাত তুলেছিল মানুষটা। সেই থেকে ভয় আর বের হয় না রায়ান।
তবে আজ মা একটু বেশিই চিৎকার করছে, কাঁদছে। তাই তো ঘরে আর বসে থাকতে পারল না সে। ভয় ভয় ঘরের দরজা খুলে বের হল সে। বের হয়ে দেখল তার বাবা তার মাকে একটা লাঠি দিয়ে ইচ্ছেমতো মারছে। মাটিতে শুয়ে রেখে মায়ের চুলগুলো টেনে ধরে গালে পরপর কয়েকটা থাপ্প ও বসিয়ে দিল। রায়ান ছুটে গেল সেদিকে। বাবাকে অনেক অনুরোধ করল মাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু সে ছাড়ল না। মাকে এভাবে মারও খেতে দেখে বেজায় রেগে গেল বাচ্চা ছেলেটা। বাবাকে কিভাবে আটকাবে ভাবতে ভাবতে টেবিলের উপরে থাকা একটা অ্যান্টিক ফুলদানি তুলে নিয়ে সজোরে বাবার মাথার পেছনে দিকটায় আঘাত করল সে। বাবা ব্যথায় চিৎকার করে মাটিতে ঢলে পড়ল। মা ভয় পেয়ে গেল। মানুষটার কিছু হলে ছেলেটারও যে বড় বিপদ। নিজের মারেরও ব্যথা ভুলে সে ছেলেকে নিয়ে তড়িঘড়ি বাড়ি থেকে বেরিয়ে গেল। আশেপাশের সবাইকে ডেকে এনে বাবা নামক মানুষটাকে হাসপাতালে নিয়ে গেল। বাচ্চা ছেলেটা তখন ভয় মায়ের বুকে মাঝে মিশে আছে। আশেপাশের অনেকে বলতে শুরু করল, ছেলে হয়ে বাবাকে মেরেছে। এমন সন্তান জন্ম দেওয়ায় তো পাপ। অথচ কেউ জানল না ছেলেটা বাবাকে নয় বরং এক নর পশুকে শেষ করতে চেয়েছিল আজ। কেউ জানতে চাইলও না অবশ্য। সকলে নিজেদের মতো করে কথা সাজিয়ে বলতে শুরু করল। আশেপাশের সবার এত এত বাজে কথা শুনে মা তার ছোট্ট ছানাকে নিয়ে ভাইয়ের বাড়িতে গিয়ে উঠল। কয়েকদিন সেখানে বেশ আরামেই থাকল। তারপরই বেঁধে গেল বিপত্তি। বাবা হাসপাতাল থেকে ফিরে মায়ের কাছে ডিভোর্স পেপার পৌঁছে দিল। সাথে এও বলে দিল ওই ছেলেকে সে আর কখনো গ্রহণ করবে না। মরে গেলেও আর কখনো ফিরে তাকাবে না তার দিকে। দিশেহারা মা তখন ছেলের কথা ভেবে আর ফিরে গেল না মানুষটার কাছে। ডিভোর্স পেপারে সই করে দিল। অতঃপর ডিভোর্সি মহিলাকে ঘিরে শুরু হলো নতুন শোরগোল। দিন নেই রাত নেই মানুষটাকে সবাই যা নয় তাই বলতে শুরু করল। ভাই ভাবিরও বিরক্তির কারণ হয়ে উঠল তারা দুজন। ভাবি তো তাকে কাজের লোক বানিয়ে রাখল। তবুও সব মুখ বুজে সহ্য করে গেল মা। কারণ সে তো মা। ছেলের কথা ভেবে নিজের জীবন বিসর্জন দিতেও সে সদা প্রস্তুত ছিল। আর এভাবেই কেটে গেল কয়েক মাস। মানুষের নানা কথা, মামা মামির অবহেলা, সময়াসময়ে কোনো কারণ ছাড়াই মারও খাওয়া এসব যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হল রায়ানের কাছে। কথাগুলো বলতে বলতে কণ্ঠস্বর ভারী হয়ে এলো প্রিয়র। কিঞ্জা নীরবে সবটা শুনছে। তার দৃষ্টি মাটির দিকে স্থির। মেয়েটার চোখ থেকে অঝরে পানি ঝরছে। এতদিন সে ভাবত তার চেয়ে বড় দুঃখী বোধ হয় আর কেউ নেই। কিন্তু এখানে তো প্রিয়র গল্প ভিন্ন কথায় বলছে। নাক টেনে কিঞ্জা প্রিয়র দিকে তাকালো একবার। তারপর বলল, তারপর কি হল? প্রিয় আকাশের দিকে চেয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। শুকনো ঠোঁট জোড়া জিহ্বা দিয়ে ভিজিয়ে নিয়ে বলল, কয়েক মাস এভাবেই চলল। অন্যের সংসারে আমি আর মা বাড়তি ঝামেলা হয়ে পড়ে রইলাম। একদিন মা কাজ করতে গিয়ে ভুলবশত এক বাটি মাছেরও তরকারি ফেলে দিল। মামি তো এটা দেখে খুব রেগে গেল। মায়ের সামনে দাঁড়িয়ে কোনো কথা নেই, মেরে বসল। আমি তখন পাশেই ছিলাম। মামিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। ব্যাস, এতেই আমি হয়ে গেলাম রাস্তার টোকাই। মামি তো কেঁদে কেঁদে মামাকে বিচার দিল, তোমার বোনের ছেলে এখনই রাস্তার টোকাই হয়েছে। বড় হয়ে তো গুয়েন্ডা তৈরি হবে। এদের সাথে এক বাড়িতে আমি কিছুতেই থাকতে পারব না। এসব শুনে মামা সিদ্ধান্ত নিল আমাদের আরে বাড়িতে রাখবে না। তখন নানি বেঁচে ছিল না। নানাভাই বেঁচে ছিল, তবে অসুস্থ ছিল। মেয়ে আর নাতির এমন করুণ অবস্থা দেখে আম্মুর হাতে নিজের জমানো শেষ সম্বল ২১,০০০ টাকার মতো ধরিয়ে দিয়ে বলল, চলে যা এখান থেকে। এর বেশি সামর্থ্য তো আমার নেই। এটা দিয়েই কিছু একটা করে ছেলেকে নিয়ে বেঁচে থাক মা। আর পারলে এই অসহায় বাপটাকে ক্ষমা করে দিস। মা আর উপায় না পেয়ে এক কাপড়ে আমাকে নিয়ে বেরিয়ে এলো। আর সেখান থেকেই শুরু হলো আমাদের মাছেলের এক সংগ্রামের জীবন। এপ্রিলের শেষ দিন আজ। আকাশটা সকাল থেকেই মেঘলা হয়েছিল। রাত নামতে না নামতেই বর্ষণ এসে হাজির। তুমুল বর্ষণের মাঝে ছাদের কার্নিশ বেয়ে বসে আছে দুজন।
কারোরই যেন এই মুহূর্তে ঘরে যেতে ইচ্ছে করছে না। ঠান্ডা হাওয়ায় কেঁপে কেঁপে উঠছে কিঞ্জা। তবুও সে উঠে দাঁড়ায় না। প্রিয় নিজের অতীত থেকে বেরিয়ে কিঞ্জার দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলে উঠল, ঘরে চলো। রাতের বেলা বৃষ্টিতে ভেজা ঠিক হবে না। কিঞ্জা উঠল না। প্রিয়র দিকে তাকিয়ে অনুরোধের স্বরে বলল, আমার সাথে ভিজবে প্রিয়? ঠান্ডা লেগে যাবে তো তোমার। সে একটু ঠান্ডা লাগলে আহামরি ক্ষতি হবে না। চলো আজ আমরা এই বর্ষণমুখর রাতটাকে উপভোগ করি। জানো, আমার না বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে। সে সকাল হোক বা রাত। বর্ষণের সাথে আমাদের অনুভূতির এক অদ্ভুত সংযোগ আছে, তাই না? তা তো আছেই। বর্ষণ মানেই কষ্ট ভাগ করে নেওয়ার সঙ্গী খুঁজে পাওয়া। হঠাৎই প্রিয় খেয়াল করল কিঞ্জা চোখ বন্ধ করে সময়টাকে উপভোগ করছে। বৃষ্টির ফোঁটা কিঞ্জার গাল বেয়ে ঠোঁট ভিজিয়ে দিচ্ছে। চোখের পাপড়িগুলো ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে পানির ছিটায়। ঘাড়ের নিচ অবধি চুলগুলো পানির স্পর্শে এসে লেপ্টে আছে গালের একপাশে। কিঞ্জার ডান গালে একটা কুচকুচে কালো তিল আছে, ঠোঁটের উপরেও ছোট একটা তিল আছে। এই তিলগুলো যেন তার সৌন্দর্যকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। প্রিয় স্থির চোখে কিঞ্জাকে পর্যবেক্ষণ করছে। 53 ইঞ্চির মেয়েটার সৌন্দর্যের বর্ণনা দিতে গেলে প্রিয়র শব্দরা ফুরিয়ে আসে। কিঞ্জা যখন হাসে তখন তার হাসির আড়ালে বেরিয়ে আসে ডানপাশে থাকা গজদাঁত। তা দেখে প্রিয়র কিঞ্জাকে গজদন্তিনী বলে ডাকতে ইচ্ছে করে ভীষণ, কিন্তু বলা আর হয়ে ওঠে না। অনেকক্ষণ যাবৎ চোখ বন্ধ করে সময়টাকে উপভোগ করে কিঞ্জা। তারপর চোখ মেলে প্রিয়কে তার দিকে তাকিয়ে থাকতে দেখে প্রশ্ন করে, কি দেখছ? তোমাকে আগে কখনো দেখনি নাকি? দেখেছি তো, তবে এতটা স্নিগ্ধ রূপে দেখিনি। বৃষ্টির ফোঁটায় তোমাকে আজ ভীষণ স্নিগ্ধ লাগছে, তাই বুঝি? কিঞ্জা হেসে প্রিয়র চুলে আলতো করে হাত বুলিয়ে বলে, বিড়াল চোখের মানুষ, তোমাকেও কিন্তু আজ সুন্দর লাগছে। আসলেই আজ প্রিয়কে সুন্দর লাগছে। চুলগুলো কপালের উপর এলোমেলো হয়ে পড়ে আছে। খোঁচা খোঁচা দাড়ির মালিক যেন আজ দুঃখের মাঝেও সুন্দর হতে ভোলেনি। তার হাসিটা কিঞ্জার বড্ড ভালো লাগে। হাসিটা সুন্দর বলেই হয়তো সারাক্ষণ ঠোঁটের কোণে হাসির রেখা টেনে রাখে সে। তুমি আবার কোন জগতে হারিয়ে গেলে? প্রিয়র কথায় হুঁশ ফেরে কিঞ্জার। সে হেসে উত্তর দেয়, বন্ধু হিসেবে তুমি কিন্তু মন্দ নও। কি সুন্দর এই ঠান্ডার মাঝে আমার অনুরোধ রাখতে বসে আছো বিনা বাক্যে। এত ভালো বন্ধু হতে তোমাকে কে বলেছে বলো তো? আমি না খুব ভালো বন্ধু নই। সেই গল্পটা না হয় অন্য একদিন বলবো। এখন ঘরে চলো। অনেক হয়েছে বৃষ্টিতে ভেজা। তোমার জীবনের আরও গল্প বাকি আছে নাকি? আছে তো। একদিনে সব শোনা বারণ। কেন কেন? এত তাড়া কিসের? আমি তো আর হারিয়ে যাচ্ছি না। তুমিও এখানেই আছো। ধীরে ধীরে সব জানতে পারবে। আচ্ছা, এটা তো বলো যে তোমার নাম রায়ান থেকে প্রিয় হলো কিভাবে? আজ নয়, এই গল্পটা অন্য আরেকদিন বলবো। এখন ঘরে চলো তো। ফ্রেশ হতে হবে। কিঞ্জা প্রিয়র কথা স্মরণে রেখে উঠে দাঁড়াতে গিয়ে পা পিছলে পড়ে যেতে নেয়। তবে প্রিয় কি আর তার প্রিয় মানুষকে আছড়ে পড়তে দেবে? না, একদমই নয়। তাই তো কিঞ্জা পড়ে যাওয়ার আগেই তার হাত ধরে বাঁচিয়ে নেয় সে। কিঞ্জার কাছে প্রিয়র হাত ধরা স্বাভাবিক মনে হলেও প্রিয় মনে মনে ঠিক করে নেয়, যদি কখনো কারোর হাত ধরতেই হয় তবে সেই হাতটা তোমারই হবে কিঞ্জা। তুমিই হবে আমার ভালোবাসা, প্রিয়র ভালোবাসা। ভার্সিটির ক্যান্টিনে বসে আছে কিঞ্জা। পাশেই রূপন্তী বসে থেকে চিপস খাচ্ছে। প্রিয় লাইব্রেরি গিয়েছে। এই সুযোগে দুই বান্ধবী তাদের খোশগল্পে মগ্ন হয়ে পড়েছে। রূপন্তী চিপস খেতে খেতে বলে, একদিন ছিলাম না, আর তাতেই এত কিছু হয়ে গেল। গতকালকের ঘটনার কথা ভেবে আমার নিজেরই অবাক লাগছে। প্রিয়র এমন রূপ যে কখনো দেখব সেটা সত্যিই ভাবিনি আমি। প্রিয়র কথায় পড়ে আসছি। কিন্তু আমাকে আগে এটা বল, তুই চুপচাপ দাঁড়িয়েছিলি কেন?
সত্যি বলতে প্রিয়র এমন রূপ দেখে আমি কিছু মুহূর্তের জন্য ফ্রিজ হয়ে গিয়েছিলাম। যেই মুহূর্তে আমি ওদের উপর আক্রমণ করতে যাব সেই মুহূর্তেই প্রিয় ওদের আঘাত করতে শুরু করে। আর তারপর তো বললামই আমি ফ্রিজ হয়ে গিয়েছিলাম। বিষয়টা ভেবে আমারও অবাক লাগছে। তবে একদিক থেকে ভালোই হয়েছে। প্রিয়র নতুন রূপ, ওর জীবনের অতীত সম্পর্কে তো জানতে পারলাম এর সূত্র ধরে। আমি নিজেও অবাক ভাই। তবে শান্ত একটা ছেলের অশান্ত রূপ দেখতে পেলাম না ভেবেই আফসোস হচ্ছে। তুই গতকাল আসিসনি কেন বলতো? আমাকে তো কল দিয়ে বললি জরুরি কাজে এক জায়গায় যাচ্ছি। তারপর আর কিছু তো বললি না। কিঞ্জার প্রশ্নে রূপন্তী হেসে বলে, কাল ফারহানের সাথে একটু বের হয়েছিলাম। জানিস কাল কি হয়েছে? ফারহান গতকাল আমাকে খুব সুন্দর একটা জায়গায় নিয়ে গিয়েছিল। আমরা অনেকক্ষণ একসাথে সময় কাটিয়েছি। আর সবচেয়ে অবাক করা বিষয় কি জানিস? গতকাল যখন আমি নৌকায় উঠতে ভয় পাচ্ছিলাম তখন ও আমার হাত ধরার আগে আমাকে জিজ্ঞেস করেছিল, আমি কি তোমার হাতটা ধরতে পারি? আর ঠিক ওই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হচ্ছিল আমি বোধহয় নতুন করে পথ চলার মতো একজন সঙ্গী খুঁজে পেলাম। ও যখন আমার হাতটা ধরল তখন মনে হচ্ছিল এতদিন এই বিশ্বস্ত হাতের জন্যই আমি অপেক্ষা করছিলাম। কিঞ্জা খুশি হয়ে বলে, বাহ, আপনাদের মাঝে এত কিছু চলছে আর আমি কিছুই জানি না। এতদিন তো কেবল কথা হচ্ছিল। গতকাল প্রথম আমি ওর সাথে ঘুরতে বের হয়েছিলাম। আর আমি একটা সিদ্ধান্তও নিয়েছি। কি সিদ্ধান্ত? আমি ফারহানের প্রপোজাল অ্যাকসেপ্ট করতে চাই। কিঞ্জা খুশিতে লাফিয়ে ওঠে চেয়ার ছেড়ে। আশেপাশের সবাই তার এমন কাণ্ড দেখে তার দিকে তাকালে সে পুনরায় চেয়ারে বসে রূপন্তীকে বলে, এতদিনে একটা ভালো সিদ্ধান্ত নিয়েছিস তুই। তা এই বিষয়ে ফারহান কিছু জানে? না না, ওকে তো আমি সারপ্রাইজ দিতে চাই। আচ্ছা কি করা যায় বলতো? কি নিয়ে প্ল্যান হচ্ছে এখানে? প্রিয়র কথায় রূপন্তী হাসিমুখে বলে, আরে এসো এসো প্রিয় বসো এখানে। প্রিয় কিঞ্জার পাশের চেয়ার টেনে বসে বলে, এবার বলো কি নিয়ে প্ল্যান করছিলে তোমরা? আমাদের রূপন্তী প্রেমে পড়েছে। এখন এই কথাটা তার প্রেমিক পুরুষকে কিভাবে জানাবে সেটা নিয়েই আলোচনা করছিলাম আমরা। বাহ, আরও একজন মিঙ্গেল হয়ে গেল তাহলে। বাকি রইলাম শুধু তুমি আর আমি। প্রিয়র কথায় রূপন্তী দুষ্টুমি করে বলে, তোমরাও মিঙ্গেল হয়ে যাও না। তোমাদের কিন্তু একসাথে ভালোই লাগবে। হাসতে হাসতে কথাটা বললেও কিঞ্জার রাগী মুখখানা দেখে আর কিছু বলার সাহস পায় না বেচারি রূপন্তী। একটা মেকি হাসি দিয়ে বলে, আরে আমি তো মজা করলাম। আজাইরা মজা করা কবে ছাড়বি তুই বলতো? পরিস্থিতি বেগতিক দেখে প্রিয় সেটা সামাল দেওয়ার জন্য বলে ওঠে, আচ্ছা আমার কাছে কিন্তু একটা প্ল্যান আছে। সব সময় ছেলেরাই কেন বিয়ের প্রপোজাল দেবে? একটু ভিন্ন কিছু হোক না এবার। রূপন্তী তুমি এবার তোমার পছন্দের মানুষকে বিয়ের প্রপোজাল দাও। তুমি চাইলে সবকিছুর আয়োজন আমি আর কিঞ্জা মিলে করে ফেলতেই পারি। তাই না কিঞ্জা? হ্যাঁ এটা তো করতেই পারি। এমনিতেও আমি বরাবরই চেয়েছি দুজন ভালোবাসার মানুষ যেন এক হয়। রূপন্তী লজ্জামাখা হাসি হেসে বলে, আমি রাজি। শুধু রাজি হলে হবে না। এত সুন্দর প্ল্যান দিলাম। ট্রিট পাবো না আমরা? অবশ্যই স্যার। চলুন আপনাদের দুজনকে আজ আমি খাওয়াব। কথাটা বলে উঠে দাঁড়ায় রূপন্তী। কিঞ্জা অবাক হয়ে বলে, সত্যিই আজ তুই আমাদের খাওয়াবি? হ্যাঁ বাবা খাওয়াব। চল আমার সাথে। রেস্টুরেন্টে যাব চল। অতঃপর তারা তিনজন বেরিয়ে যায় ভার্সিটি থেকে। পথিমধ্যে কিঞ্জা অবশ্য বেশ কয়েকবার জিজ্ঞেস করে ফেলেছে, তুই সত্যি সত্যিই আমাদের খাওয়াতে নিয়ে যাচ্ছিস? তার এমন আচরণের কারণ হল রূপন্তী কখনোই রেস্টুরেন্টে কাউকে খাওয়াতে নিয়ে যায় না। রেস্টুরেন্টে যাওয়ার কথা শুনলেই সে গরিব হয়ে যায়।
তার কাছে মনে হয় রেস্টুরেন্টে গিয়ে এত এত টাকা খরচ করার কোনো মানেই হয় না। এজন্যই কিঞ্জা আজ একটু পরপর রূপন্তীকে বিরক্ত করছে। মিনিট 25-এর মাঝে তিনজন একটা রেস্টুরেন্টের সামনে এসে নামে গাড়ি থেকে। রেস্টুরেন্টে ঢোকার পর বসার জায়গা খুঁজতে গিয়ে কিঞ্জা কাউকে দেখে থমকে দাঁড়ায়। কি রে, থেমে গেলি কেন? রূপন্তীর প্রশ্নের উত্তরে কিঞ্জা বলে ওঠে, সামনে দেখ। সামনে তাকিয়ে রূপন্তী দেখে মুনতাসির আর মেহেক বসে আছে। দুজনকে বেশ হাসিখুশিই লাগছে। মেহেক আশেপাশে তাকিয়ে কিঞ্জাকে দেখে টেবিল ছেড়ে উঠে এসে বলে, আরে কিঞ্জা, তুমি এখানে? ভালোই হলো এসেছ। বিয়ের পর তো তোমাকে আর দেখলামই না। চলো আমাদের সাথে গিয়ে বসো তোমরা। এক প্রকার টেনেই কিঞ্জাকে তাদের টেবিলের সামনে নিয়ে গিয়ে হাজির হয় মেহেক। আচানক কিঞ্জাকে দেখে মুনতাসির খানিকটা অবাক হয়ে বলে, তুমি এখানে? তার এমন প্রশ্নে কিঞ্জা বিরক্ত হয়ে বলে, কেন, আমার কি এখানে আসা বারণ? সেটা কখন বললাম? তাহলে অহেতুক এমন অবাক হওয়ার ভান করছেন কেন? তখনই কিঞ্জার পাশে এসে দাঁড়ায় রূপন্তী আর প্রিয়। তাদের দুজনকে দেখে মেহেক বলে ওঠে, রূপন্তীকে তো আমার বিয়েতে দেখেছিলাম, কিন্তু ছেলেটা কে? ও কি তোমার বয়ফ্রেন্ড কিঞ্জা? মেহেকের এমন প্রশ্নে হকচকিয়ে ওঠে বাকি সবাই। রূপন্তী কি ভেবে যেন বলে ওঠে, প্রিয় আমাদের খুব ভালো বন্ধু, কিন্তু ওদের দুজনকে একসাথে সুন্দর মানায়, তাই না মেহেক আপু? মেহেক হেসে উত্তর দেয়, হ্যাঁ আসলেই। আচ্ছা তোমরা বসো এখানে। তারপর বলো কে কি খাবে? কিঞ্জা মেহেকের দিকে তাকিয়ে বলে ওঠে, আপু আপনারা তো এখানে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে এসেছেন, আপনারা এনজয় করুন, আমরা অন্য কোথাও গিয়ে বসছি। আরে না না, এমন কোনো বিষয় না, আমরা একটু কাজে বের হয়েছিলাম, তো আমার ক্ষুধা লেগেছে তাই এখানে আসা। তোমরা বসো তো, একসাথে আড্ডা দিতে দিতে খেলে ভালোই লাগবে। এমনিতেও আমার ননদিনীর সাথে তো আমার তেমন করে আলাপই হয়নি। মুনতাসির কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল, কিন্তু ননদিনী কথাটা শুনে বিষম লেগে যায় তার। তা দেখে মেহেক অস্থির চিত্তে প্রশ্ন করে, কি হলো তোমার? ঠিক আছো তুমি? হুম ঠিক আছি। মুনতাসিরের দিক থেকে চোখ সরিয়ে মেহেক পুনরায় বলে ওঠে, আচ্ছা তোমরা বলো কে কি খাবে? কিঞ্জা না চাওয়া সত্ত্বেও খাবার অর্ডার দেয়, যদিও তার এখানে থাকতে একদমই ভালো লাগছে না, তবে এই মুহূর্তে সে নিরুপায়। অগত্যা প্রাক্তন আর তার বউয়ের সাথে বসে বসে কৃত্রিম হেসে গল্প করতে হচ্ছে তাকে। কিছুক্ষণের মাঝেই খাবার চলে আসে। রূপন্তী একটা প্ল্যাটার অর্ডার করেছিল, সেখান থেকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন মুখে নিয়ে সে বলে ওঠে, এমনিতে তো এই রেস্টুরেন্টের অনেক নাম শুনেছিলাম, কিন্তু খাবারের মান এতটাও ভালো না। এর থেকে কিঞ্জার হাতের খাবার আরও অনেক বেশি মজা। বিশেষ করে ফ্রাইড রাইস আর চিলি চিকেন তো অনেক মজা করে রান্না করে ও। রূপন্তীর কথার সাথে তাল মিলিয়ে প্রিয় বলে ওঠে, আসলেই ওর হাতের রান্না করা খাবার অনেক মজা। মেহেক মজা করে বলে, শুধু বন্ধুদের রান্না করে খাওয়ালে হবে? আমাদেরও একটু টেস্ট করার সুযোগ দাও। আরে আপু, প্রিয়র তো ভাগ্য খুব ভালো যে মন চাইলেই কিঞ্জার হাতের রান্না খেতে পারে। আমাদের তো আর সেই সুযোগ নেই। মানে? ওহ, আপনি তো জানেন না, কিঞ্জা তো প্রিয়দের বাড়িতেই থাকে। ওদের বাড়িতে একটা ঘর ভাড়া দেওয়ার ছিল, ওটা কিঞ্জা নিয়ে নিয়েছে। কথাটা শুনে মুনতাসিরের চেহারার রং বদলে যায়। ধীরে ধীরে রাগের মাত্রা বাড়তে শুরু করে। সে তো জানতই না কিঞ্জা প্রিয়র বাড়িতে থাকে। কিঞ্জার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে রাগ কমানোর চেষ্টা করে সে। সবার কথা শুনে কিঞ্জা খানিকটা অস্বস্তিতে পড়ে যায়, তাই ওয়াশরুমে যাওয়ার কথা বলে উঠে যায়। পেছনে পেছনে মুনতাসিরও উঠে যেতে ধরলে মেহেক তাকে আটকিয়ে জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? আমিও একটু ওয়াশরুমে যাব। তোমরা খাওয়া দাওয়া করো, আমি 5 মিনিটের মধ্যে আসছি। ঠিক আছে যাও। মুনতাসির কিঞ্জার পেছনে পেছনে এসে আচানক তার হাত টেনে ধরে বলে, তাহলে এসবই চলছে এখন?
আচ্ছা, তুমি কি প্রিয়র সাথে সম্পর্কে গিয়ে তারপর আমাদের সম্পর্ক ভেঙেছ? এজন্যই আমি বলার সাথে সাথে বিনা বাক্য ব্যয় ডিভোর্স পেপারে সই করে দিয়েছ? কিঞ্জা এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে বলে, অসভ্যতামির কিন্তু একটা লিমিট আছে। বারংবার নিজের সীমা কেন অতিক্রম করেন আপনি বলেন তো? মুনতাসির কিঞ্জার কাছাকাছি এগিয়ে গিয়ে বলে, আমি আমার সীমা অতিক্রম করছি? তাহলে তুমি কি করছো? একটা ছেলের সাথে অবৈধ সম্পর্কে আছো, আবার তার সাথে একই বাড়িতে থাকছ। চরিত্রের এতটা অধঃপতন হয়েছে তোমার? কিঞ্জার আগে মুনতাসিরকে মারত এগিয়েও হাত নামিয়ে নেয়। নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে বলে, আপনাকে স্পর্শ করে আমি আমার হাত অপবিত্র করতে চাই না। শুধু একটা কথা বলতে চাই, সবাইকে নিজের মতো ভাবা বন্ধ করুন। অবৈধ সম্পর্কে আমি জড়াইনি, আপনি জড়িয়েছেন। বিবাহিত হওয়া সত্ত্বেও অন্য আরেকজনের সাথে সম্পর্কে ছিলেন আপনি। তার সাথে বিয়ের আগেই একসাথে থেকেছেন। এমনকি তাকে ঠকিয়ে বিয়েও করে ফেলেছেন। আপনার বর্তমান স্ত্রী তো জানেই না তার স্বামীর প্রথম স্ত্রী আমি। একসাথে দুজনকে ঠকানোর পরেও আমার সামনে দাঁড়িয়ে এত কথা বলতে লজ্জা করছে না আপনার? ছি! কথাগুলো বলে দ্রুত পায়ে হেঁটে চলে যায় কিঞ্জা। রাগে তার শরীর কাঁপছে। অন্যদিকে মুনতাসির রাগ সামলাতে না পেরে একটা দেওয়ালে ঘুষি মেরে বলে ওঠে, তোমাকে এত তাড়াতাড়ি মুক্তি দেওয়া ঠিক হয়নি আমার। শুক্রবারের বিকেল, দুপুরের খাওয়া দাওয়া শেষে প্রিয় ভাতঘুমে বিভোর। ছেলে ঘুমালেও ঘুমাননি লাইবা খানম। তিনি এখন ব্যস্ত কিঞ্জার চুলে বিলি কেটে তেল দিয়ে দিতে। কিঞ্জা মাটিতে বসেছে, আর লাইবা খানম টুলের উপর বসে কিঞ্জার চুলে তেল দিয়ে দিচ্ছেন। কয়েকদিনের পরিচয় দুজনের সম্পর্ক বেশ গভীর হয়েছে। সেই সুবাদেই এখন মাঝে মধ্যে দুজন একসাথে বসে গল্প করে, আড্ডা দেয়। কখনো চায়ের আড্ডায় মেতে ওঠে তো কখনো মুড়ি মাখিয়ে সেই মুড়ি চিবোতে চিবোতে রাজ্যের গল্প জুড়ে দেয়। এভাবেই চলছে তাদের দিনকাল। আন্টি, আমার হাতের রান্না কেমন লাগে খেতে? কিঞ্জার এহেন প্রশ্নের উত্তরে লাইবা খানম হেসে বললেন, অনেক মজা হয়। তোর হাতে তো জাদু আছে। এতদিনে তাদের সম্পর্ক আপনি, তুমি থেকে তুমি, তুই এ রূপ নিয়েছে। এখন কিঞ্জাকে লাইবা খানম তুই বলেই ডাকে। তুই ডাকটা ভীষণ আপন আপন লাগে কি না? কিঞ্জা কিছু একটা ভেবে বলে, আমি খাবারের বিজনেস করলে কেমন হয় বলো তো? সে তো ভালোই হয়, কিন্তু সারাদিন এত ব্যস্ত থাকিস তুই, এরপর আবার রান্না, এত ধকল সামলাতে পারবি? সে আমি ঠিক পারব। তুমিও মাঝে মধ্যে আমাকে একটু সাহায্য করে দিও কেমন? আচ্ছা, সে করব ক্ষণ। বিনুনি গাথা শেষ? আমি তাহলে এবার উঠি। তুমি বিশ্রাম নাও। আমি ঘরে গেলাম কেমন? আচ্ছা শোন, রাতে কিন্তু তুই আমাদের সাথেই খাবি। আজ আর কিছু রান্না করার দরকার নেই। ঠিক আছে। কথাবার্তা শেষে কিঞ্জা উপরে নিজের ঘরে চলে যায়। কিছুক্ষণ পর কিছু একটা ভেবে আবার নিচে নেমে এসে প্রিয়র ঘরে গিয়ে দেখে প্রিয় কোলবালিশ জড়িয়ে আরামে ঘুমাচ্ছে। বিছানার কাছে গিয়ে প্রিয়কে ডাক দেয় কিঞ্জা, প্রিয় ওঠো। আর কত ঘুমাবে? 1.5 ঘন্টা যাবৎ ঘুমাচ্ছ। অনেক হয়েছে ঘুমানো, এবার ওঠো তো। এই প্রিয়। ঘুমের মাঝেই প্রিয় ঘুম জড়ানোর কণ্ঠে বলে, আর একটু ঘুমাই? না, আর ঘুমানো লাগবে না। আমার এখন ভেলপুরি খেতে ইচ্ছা করছে। একা বের হতেও ভালো লাগছে না। তাই তুমি চলো আমার সাথে। অগত্যা মহারানীর আবদারে ঘুমকে বিদায় জানিয়ে হাই তুলতে তুলতে উঠে বসে প্রিয়। অতঃপর কিঞ্জার দিকে তাকিয়ে বলে, আমি 5 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে আসছি। তুমি তৈরি হয়ে নাও। আচ্ছা। কিঞ্জা চলে যায়। তার পরনে আজ সাদা রঙের 3 পিস। 3 পিসের ওড়নাটা মাথা ভালোভাবে জড়িয়ে নেয় সে। এমনভাবেই ওড়না নেয় যেন বুক, পিঠ কিংবা চুলের কোনো অংশ বোঝা কিংবা দেখা না যায়। শালীনভাবে চলাফেরাতেই সে স্বাচ্ছন্দ্য বোধ করে ভীষণ। সাজগোজের প্রতি কিঞ্জার তেমন একটা আগ্রহ নেই। তাই চোখে হালকা কাজল আর ঠোঁটে লিপ টিন্ট দিয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে যায় কিঞ্জা। নিচে নেমে প্রিয়কে ডাকলে সেও বেরিয়ে আসে।
আজ অদ্ভুতভাবে প্রিয় নিজেও সাদা রঙের টি শার্ট পরেছে। নীল রঙের জিন্সের সাথে সাদা রংটা মানিয়েছেও বেশ। চুলগুলো হালকা ব্রাশ করা, আর হাতে মোটা ডায়ালের একটা ঘড়ি। ব্যাস, দুজনেই তৈরি হয়ে বেরিয়ে পড়ে ভেলপুরি খাওয়ার উদ্দেশ্যে। প্রিয় হাঁটতে হাঁটতে বলে, রূপন্তী আর ফারহানকেও ডেকে নাও। ফারহান গত পরশু খুলনায় চলে গিয়েছে। আর রূপন্তীকে বলেছিলাম, তবে ওর পিরিয়ড পেইনের জন্য বেচারি বিছানা ছেড়েই উঠতে পারছে না, তাই ও আমাদের দুজনকে বের হতে বলল। রূপন্তী আরেকদিন আসবে। তা হঠাৎ ভেলপুরি খেতে ইচ্ছা করল যে? এসব খাওয়ার ইচ্ছা হুটহাট করেই হয়। মেয়ে মানুষের মন বোঝা বড় কঠিন। কয়জনের মন পড়েছ? একজনের মন পড়ারই চেষ্টা করছি, কিন্তু তার চোখ এক কথা বলে তো চেহারা আরেক কথা বলে। তার হাসি এক কথা বলে তো মুখের কথা আরেক কথা বলে। পুরোই কনফিউজিং ব্যাপার স্যাপার। কারোর প্রেমে পড়েছ নাকি? সে তো কবেই। সে জানে? না, বলার সাহস হয়নি। বলে দাও। অপেক্ষা করার চেয়ে মনের কথা বলে দেওয়া ভালো। সে তোমার ভালোবাসা গ্রহণ করলে ভালো, আর যদি গ্রহণ না করে তাহলেও ভালো। অযথা অপেক্ষায় থাকতে হবে না। অন্তত অপেক্ষার চেয়ে ক্ষণিকের কষ্ট অনেক ভালো। যদিও কষ্ট ভোলা যায় না, তবে সময়ের সাথে সাথে কষ্ট সয় নিতে পারি আমরা। এখন না থাক, আরও কিছুটা সময় যাক, তারপর বলবো না হয়। তোমার ইচ্ছা। আচ্ছা শোনো, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আমি আমাদের ভার্সিটির ক্যান্টিনে একটা খাবারের স্টল দিব। হঠাৎ এই সিদ্ধান্ত? সবাই তো আমার রান্না করা খাবার খেয়ে ভালোই বলে। টিউশনি করে নিজের খরচ চালানো কঠিন হয়ে যাচ্ছে। দিকশূন্য হয়ে ঘোরার চেয়ে কিছু একটা করে স্বাবলম্বী হওয়া ভালো, তাই না? পড়াশোনা, টিউশনি আবার এসব একসাথে সব সামলাতে পারবে তো? পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, ভেলপুরির স্টলে চলে এসেছি। আগে খেয়ে নাও, তারপর এসব নিয়ে আলোচনা করা যাবে। প্রিয় 2 প্লেট ভেলপুরি অর্ডার দিয়ে কিঞ্জার পাশে এসে বসে। নিয়তি ঠিক কি চায় তা বোঝা বড় মুশকিল। এই যেমন প্রিয় আর কিঞ্জার পাশাপাশি সেই একই জায়গায় ভেলপুরি খেতে এসেছে মুনতাসির আর মেহেক। কিঞ্জা যার চেহারাও দেখতে চায় না, নিয়তি বারবার তার সামনেই এনে হাজির করাই তাকে। মুনতাসিরকে দেখে কিঞ্জার হাসিমুখ মুহূর্তের মাঝেই ম্লান হয়ে যায়। তার ভেলপুরি খাওয়ার ইচ্ছাটাও যেন মরে যায়। বিড়বিড় করে সে বলে, কোন কুক্ষণে যে এখানে এলাম? এই অসভ্য লোকটার সাথেই কেন বারবার আমার দেখা হয়? আর ভালো লাগে না এসব। মেহেক কিঞ্জাকে দেখে তার দিকে এগিয়ে এসে হাসিমুখে বলে, কেমন আছো কিঞ্জা? আজকেও তোমার সাথে দেখা হয়ে গেল। ভালোই হলো দেখা হয়ে। আসো একসাথে ভেলপুরি খাই। কিঞ্জা কৃত্রিম হেসে বলে ওঠে, আসলে আপু প্রিয় আমাদের জন্য আগেই ভেলপুরি অর্ডার দিয়েছে। তখনই মুনতাসির কিঞ্জাকে দেখে বলে, আজকাল বন্ধুর সাথে ভালোই ঘুরে বেড়াচ্ছ। আমাদের সাথে বের হওয়ার সময় তো হাজার খানেক বাহানা বানাতে। কিঞ্জা মুনতাসিরের দিকে তাকিয়ে চোখে চোখ রেখে হেসে জবাব দেয়, কি বলুন তো? সবাই তো আর প্রিয়র মতো হয় না। প্রিয় আমাকে যতটা সম্মান করে, আগলে রাখে, সেই সম্মান অনেকেই দিতে পারে না। আর যারা সম্মান করতে পারে না তাদের সাথে বের হতে আমার ভালো লাগে না। সবচেয়ে বড় কথা যে আমার কমফোর্ট জোন হয়ে উঠতে পারবে তার সাথেই তো আমি বেশি মিশব, তাই না? এটাই তো স্বাভাবিক। বাহ, কয়েকদিনের পরিচয় সে তোমার এত ভালো বন্ধু হয়ে উঠেছে? বন্ধু হওয়ার জন্য অনেক সময় লাগে না। বন্ধু হওয়ার জন্য বন্ধুত্বসুলভ আচরণ করতে হয়, যা সবার মাঝে থাকে না। তাদের দুজনের এমন ঝগড়ার সুরে কথা বলা দেখে মেহেক বলে ওঠে, তোমরা কি ছোটবেলা থেকেই এমন ঝগড়া করো, টম এন্ড জেরির মতো? আমি না, মুনতাসির ভাই ঝগড়া করতে খুব পছন্দ করে। এমনিতেও তার মুখ থেকে মিষ্টি কথা,
ভালো কথা খুব একটা বের হতে চায় না। মুনতাসির ভাইয়ের জন্মের সময় বোধহয় খালামণি তার মুখে মধু দিতে ভুলে গিয়েছিল, তাই এই অবস্থা। কথাটা বলে কিঞ্জা দাঁত বের হেসে ফেলে। মুনতাসির এই হাসি দেখে কটমট করে কিঞ্জার দিকে তাকালে কিঞ্জা সেই দৃষ্টি উপেক্ষা করে প্রিয়কে বলে, আর কতক্ষণ লাগবে? তখনই একজন এসে ভেলপুরি দিয়ে যায় তাদেরকে। একটু পর মেহেকের কাছেও ভেলপুরি দিয়ে যায়। কিঞ্জা বেশি করে ঝাল দিয়ে ফুচকা, ভেলপুরি এসব খেতে পছন্দ করে। আজকেও তার ব্যতিক্রম হয়নি। তবে অন্যদিনের তুলনায় আজ ঝাল একটু বেশিই হয়েছে। ফলস্বরূপ কিঞ্জার চোখ থেকে পানি পড়তে শুরু করে। তার নাক, ঠোঁট সব লাল হয়ে গিয়েছে। প্রিয় তাড়াতাড়ি কিঞ্জার জন্য পানি নিয়ে এসে তার মুখের সামনে ধরলে কিঞ্জা ঢকঢক করে পানি খেয়ে নেয়। এতেও ঝাল কমে না। অনেক বেশি ঝাল লাগছে। চকলেট এনে দিব? আরে না, এটুকু ঝালে কিচ্ছু হবে না আমার। বসো তো তুমি। আমাকে দেখে কি তোমার ন্যাকামির রানী মনে হয় যে এই সামান্য ঝালে কান্নাকাটি করব, লাফালাফি করব বানরের মতো? কিঞ্জার কথায় প্রিয় হেসে বলে, লাফাবে নাকি? তোমাকে কখনো বানরের মতো লাফাতে দেখিনি। আজ চাইলে এই রূপও দেখিয়ে দিতে পারো। প্রিয়র কথায় কিঞ্জা আর চোখে তার দিকে তাকালে মেহেক সেই দৃশ্য দেখে মুনতাসিরকে বলে, কিঞ্জার সাথে প্রিয়কে বেশ মানায় তাই না? তোমার বোনটাও যেমন সুন্দর তেমন প্রিয়ও সুন্দর। ওরা বিয়ে করে নিলে ভালো হবে। মুনতাসির রাগে তার পাশের চেয়ারে খানিকটা শব্দ করেই প্লেট রেখে বলে, সারাক্ষণ আজাইরা কথা না বললে তোমার ভালো লাগে না তাই না? চুপচাপ খাও তো। ওমা, কি এমন বললাম আমি যে তুমি এত রেগে গেলে? কার সাথে কাকে মানাবে এসব দেখার দায়িত্ব নিয়ে রেখেছ তুমি? সব সময় এত ফালতু কথা বলার শক্তি পাও কোথা থেকে তুমি? মুনতাসিরকে মেহেকের সাথে রেগে কথা বলতে দেখে কিঞ্জা এগিয়ে এসে বলে, পাবলিক প্লেসে স্ত্রীর সাথে বেয়াদবি করছেন কেন? সব জায়গা কি আপনার বাড়ি যে যা মন চায় তাই করবেন? সম্মান দেওয়ার শিক্ষাটা খালামনি আপনাকে একদমই দিতে পারেনি। বড়ই দুঃখজনক বিষয় এটা। যাই হোক, আপু আজ আমরা আসি। মেহেকের মনটা ভার হয়ে থাকলেও সে হাসিমুখে বলে, আমাদের বাড়িতে বেড়াতে এসো কিঞ্জা। তোমারই তো খালামনির বাড়ি। মাঝে মধ্যে এসে ঘুরে গেলেও তো পারো। সময় হলে আসবো আপু। আসলে সারাদিন অনেক ব্যস্ত থাকি তো পড়াশোনা, টিউশনি নিয়ে। তাই আর কোথাও যাওয়া হয় না। সময় করে এসো একদিন। আচ্ছা আপু। আজ আসি। মেহেকের কাছ থেকে বিদায় নিয়ে কিঞ্জা চলে যায় প্রিয়র সাথে। মুনতাসির ভাই, আপনার ভাগ্যটা এত ভালো কেন? মেহেকের মতো একজন মেয়েকে পেয়েছেন নিজের জীবনে, তারপরেও নিজেকে শোধরাতে পারলেন না। মেয়েটা কষ্টের মাঝেও হাসতে জানে। তার এমন আচরণ দেখেই বোঝা যায় সে খারাপ নয়। তবে পরিস্থিতির চাপে পড়ে হয়তো তাকেও একদিন বদলাতে হবে। ঠিক যেমন আমি বদলেছি। চুপচাপ প্রকৃতির মেয়েটা আজ গলা উঁচু করে কথা বলতে শিখেছে। একা একা বাঁচতে শিখেছে। অথচ আমি ভাবতাম আমি কিচ্ছু পারি না, পারবো না। আসলে পরিস্থিতি আমাদের সব শিখিয়ে দেয়। কে জানে, এই পরিস্থিতিই হয়তো হাসিখুশি মুখ নিয়ে ঘুরে বেড়ানো মেয়েটাকেও একদিন কঠোর বানিয়ে ফেলবে। রাতের খাওয়া দাওয়া শেষে মেহেক ফ্রেশ হয়ে ঘরে এসে দেখে মুনতাসির ফেসবুক স্ক্রোল করছে। সে কি দেখছে তা দেখার জন্য মেহেক কাছে এগিয়ে যেতেই মুনতাসির মোবাইল রেখে চট করে বলে ওঠে, ঘুমাবে না? মেহেক মিষ্টি করে হেসে বলে, না, ঘুমাবো না। তাহলে কি করবে? মুনতাসিরের কাছে এগিয়ে আসে মেহেক। তারপর তার কাঁধে দুই হাত রেখে তার দিকে ঝুঁকে বলে, রোমাঞ্চ। মুনতাসির মেহেককে সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলে, আমার আজ মুড নেই। কিন্তু আমার তো মুড আছে। মেহেক প্লিজ। না, মুনতাসিরের কোনো বারণ শোনে না মেহেক। মুনতাসিরের কোলের উপর বসে খানিকটা কোমল স্বরে বলে ওঠে, আমি আজ আমার ভালোবাসার মানুষটাকে একান্তই আমার করে চাই। আজকে না করো না প্লিজ।
কথাটা বলে মেহেক মুনতাসিরের গালে একটা চুমু দেয়। অতঃপর মুনতাসিরের ঠোঁটের দিকে এগিয়ে গেলে মুনতাসির রাগে বিরক্ত হয়ে মেহেককে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আচানক এমন ধাক্কায় টাল সামলাতে না পেরে পড়ে যায় মেহেক। ফলস্বরূপ কোমরে বেশ জোরেসোরেই ব্যথা পায় সে। তার আন্দাজ মেয়েটার চিৎকার শুনেই বোঝা যায়। ঘটনার আকস্মিকতায় মুনতাসির ঘাবড়ে গিয়ে মেহেকের সামনে বসে তাকে তোলার জন্য হাত বাড়িয়ে বলে, আমি আসলে বুঝতে পারিনি যে এমন কিছু হবে। আমি ইচ্ছা করে তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দিইনি মেহেক। ভুলবশত হয়ে গিয়েছে এটা। ততক্ষণে মেহেকের চোখ বেয়ে পানির ঢল নেমেছে। বেশ ভালোই ব্যথা পেয়েছে সে। কাঁদতে কাঁদতে সে মুনতাসিরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, বিয়ের তো খুব বেশি দিন হয়নি মুনতাসির। এর মাঝেই আমার প্রতি আগ্রহ হারিয়ে ফেললে তুমি? কই, বিয়ের আগে তো তুমি ঠিকই আমার কাছে আসতে নিজে থেকে। আমি তো তোমাকে বহুবার বারণও করেছিলাম যে বিয়ের আগে এসব আমার পছন্দ না। তবুও তুমি জোর করেছ। আমি তোমার উপর বিশ্বাস রেখে নিজের অতীতের সমস্ত ভয়কে পাশ কাটিয়ে তোমার সাথে থেকেছি, তোমার চাহিদা পূরণ করেছি। আর সেই তুমি আজ আমার সাথে এমন ব্যবহার করছ? এত অল্প সময়ের মাঝে কিভাবে পাল্টে গেলে তুমি? আর কেনই বা পাল্টে গেলে বলো তো? কি করেছি আমি? মুনতাসির খানিকক্ষণ আগে কিঞ্জার প্রোফাইল স্টক করছিল। কিঞ্জা বৃষ্টিতে ভেজার একটা ছোট্ট মুহূর্ত ঘণ্টা কয়েক আগেই পোস্ট করেছে তার প্রোফাইলে। সেখানে তাকে ভীষণ স্নিগ্ধ লাগছিল। মুনতাসির তার ধ্যানেই ছিল। কিন্তু এই কথাটা তো মেহেককে বলা যাবে না। তাই মুনতাসির কথা ঘোরানোর জন্য বলে, আসলে আজ আমার শরীরটা ঠিক ভালো লাগছে না। আর তুমিও জোর করছিলে। তাই মেজাজ ঠিক রাখতে পারিনি আমি। তুমি প্লিজ কিছু মনে করো না। কোমরে ব্যথা পেয়েছ? চলো তোমাকে অয়েন্টমেন্ট লাগিয়ে দিই। কথাটা বলে মেহেককে মেঝের উপর থেকে তুলে বিছানায় শুইয়ে দেয় মুনতাসির। তারপর অয়েন্টমেন্ট এনে আলতো হাতে মেহেকের কোমরের যে স্থানে ব্যথা করছে সেখানে লাগিয়ে দেয়। মেহেক চুপচাপ শুয়ে থাকে। তার আর কিছু বলতে ভালোই লাগছে না। কিছুক্ষণ পর মুনতাসির ঘরের আলো নিভিয়ে দিয়ে চুপচাপ মেহেকের পাশে শুয়ে পড়ে। তার চোখে আজ ঘুম নেই। সে ডুবে আছে তার ভাবনায়। কিঞ্জাকে কোনোকালেই পছন্দ করতাম না আমি। বিদেশে যাওয়ার পর মেহেককে দেখে প্রেমে পড়ে যাই আমি। ওর সকল অতীত মেনে ওকে কাছে টেনেছি আমি। আমি তো জানতাম আমি একমাত্র ওকেই ভালোবাসি। তাই তো কিঞ্জাকে বিভিন্নভাবে কষ্ট দিয়ে আমাকে ডিভোর্স দিতে ওকে বাধ্য করেছি। কিন্তু আমি যখন মেহেককে নিজের করে পেলাম ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে মনে হলো, আমি বোধহয় ভুল কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি এখনও বুঝে উঠতে পারছি না, আমি আসলে ভালোবাসি কাকে? কেন কিঞ্জাকে দেখলে আমার মনে হয় আমি ওকে ছাড়া ভালো নেই? কেন ওকে অন্য কোনো ছেলের সাথে দেখলে আমার রাগ হয়, হিংসা হয়? কেন মনে হয় ওকে হারিয়ে আমি বিরাট বড় ভুল করেছি? তবে কি আমি মেহেককে নয়, কিঞ্জাকে ভালোবাসি? এমন হাজারো প্রশ্নের তীর মুনতাসিরের মস্তিষ্কে আঘাত করে। সে ঘুমাতে পারে না। সারাটা রাত অস্থির চিত্তে কিঞ্জাকে নিয়ে ভাবতে ভাবতে কাটিয়ে দেয় সে। অন্যদিকে মেহেকও আজ ঘুমাতে পারেনি। শরীরের ব্যথা তো তবুও সয় নেওয়া যায়। কিন্তু মনের ব্যথা? সে তো এত সহজে সহ্য করা যায় না। বছর 5 আগে যখন তোমার সাথে আমার প্রথম পরিচয় হলো তখন আমি ভাঙাচোরা একজন মানুষ ছিলাম। ছোটবেলার এক ভয়ানক ট্রমা আমায় শান্তিমতো বাঁচতেই দেয়নি। সারাক্ষণ আমাকে তাড়া করে বেরিয়েছে। ছেলে মানুষ দেখলেই আমি ভয় কুঁকড়ে যেতাম। মনে হতো এই বুঝি আবার কেউ আমাকে ছুঁয়ে ফেলবে। আমার শরীর স্পর্শ করবে, আমাকে ভীষণ কষ্ট দেবে। ঠিক যেমন 5 বছর বয়সে দিয়েছিল। একবার নয়, দুইবার নয়, একাধিকবার আমাকে সেই যন্ত্রণার মুখোমুখি হতে হয়েছিল। বড় হওয়ার সাথে সাথে আমি বুঝলাম আমার সাথে কতটা অন্যায় হয়েছে। এরপর থেকেই তো পুরুষজাতির উপর ঘৃণার জন্ম হলো আমার মন ও মস্তিষ্কে। আমার অশান্ত মনকে শান্ত করতেই হয়তো তোমার আবির্ভাব হয়েছিল। প্রথমে বন্ধুত্ব, এরপর ভালো লাগা, সেখান থেকেই ভালোবাসার জন্ম। আর তারপর আমাদের দুজনের একসাথে যাত্রা শুরু হলো।
তুমি সবটা জেনেই আমাকে আপন করে নিয়েছিলে। বলেছিলে, আমার সাথে যা হয়েছে তাতে আমার কোনো দোষ নেই। তুমি আমাকে ভালোবাসো, এটাই একমাত্র সত্যি। বাদবাকি সব ভুলে যেতে বলেছিলে আমায়। আমিও সবটা ভুলে তোমাকে আঁকড়ে ধরে বাঁচতে শুরু করলাম। কিন্তু কয়েক বছরের মাঝেই তুমি পাল্টে গেলে মুনতাসির। তোমার ভালোবাসা কমে গেল আমার প্রতি। তোমাকে ছাড়া যে আমি নিজেকে কল্পনাও করতে পারি না। তুমি হারিয়ে গেলে আমি কিভাবে বাঁচব? এমন শত শত প্রশ্নে মেহেকের কান্না পায়। তার কাছে তো কোনো প্রশ্নেরই ঠিকঠাক উত্তর নেই। কাঁদতে কাঁদতে ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে মেহেক। একটা সময় পর চোখের পানি শুকিয়ে দাগ হয়ে যায়। মেয়েটা যেন ঘুমের মাঝেও কাঁদছে এমন মনে হয়। রাতে ফেসবুকে ঢুকে দেশের প্রথম সারির একটা টেলিভিশনের ফেসবুক পেজের ভিডিও দেখে চোখ আটকে যায় কিঞ্জার। ভিডিওর ক্যাপশনে লেখা, বিশিষ্ট ব্যবসায়ী সাজ্জাদ হোসেনের মৃত্যুর মোড় ঘুরল এবার। পুলিশের অভিযানে বেরিয়ে এসেছে এক ভয়ানক তথ্য। ক্যাপশন পড়ে ভিডিও অন করে কিঞ্জা। অতঃপর শুনতে পায় একজন সংবাদ পাঠিকা বলছে, বিশিষ্ট ব্যবসায়ী সাজ্জাদ হোসেনের মৃত্যুর মোড় ঘুরেছে। সে এমনি এমনি মারা যায়নি, বরং তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। পুলিশের তথ্যমতে তাকে তারই স্ত্রী মারিয়া শেখ খুন করেছে। এই খুনে মারিয়া শেখের প্রেমিক মিস্টার সজীব প্রামাণিকও যুক্ত ছিলেন। জানা যায়, অনেকদিন যাবৎ তারা দুজন প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। বছর 3 আগে তাদের পরিচয় হয় এবং সেখান থেকেই প্রেমের সূত্রপাত। এরপর তারা দুজন মিলে সাজ্জাদ হোসেনের সমস্ত সম্পত্তি নিজেদের নামে লিখিয়ে নিয়ে তাকে মেরে ফেলার পরিকল্পনা করেন। এরই ধারাবাহিকতায় তাকে নিয়মিত স্লো পয়জন খাওয়ানো হতো। ধীরে ধীরে তাদের পরিকল্পনা সফল হতে শুরু করে। এক পর্যায়ে সাজ্জাদ হোসেনের সমস্ত সম্পত্তি এবং টাকা পয়সা লুটে নিয়ে মারিয়া শেখ এবং তার প্রেমিক সজীব প্রামাণিক পালিয়ে যায়। এবং অতিরিক্ত পয়জন সেবন করাই সাজ্জাদ হোসেনের মৃত্যু হয়। খবরটা শুনে স্তব্ধ হয়ে যায় কিঞ্জা। তার হাত থেকে ফোনটা পড়ে যায় বিছানার উপর। চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। সেই অশ্রু মুছে নিয়ে কিঞ্জা বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। তারপর দরজা খুলে ছাদের একপাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে সে বলে ওঠে, শেষমেশ আপনি আপনার শাস্তি পেয়েই গেলেন, তাই না মিস্টার সাজ্জাদ হোসেন? যার জন্য আপনি আপনার সাজানো গোছানো সংসারটাকে তছনছ করে দিয়েছিলেন, সেই আপনার মৃত্যুর কারণ হল। পৃথিবীটা কি অদ্ভুত, তাই না? আমরা যার জন্য উন্মাদ হয়ে নিজের সর্বস্ব হারাই, তার জন্যই আমাদের মরতে হয়। আমরা আমাদের মৃত্যুর দূতকে নিজেরাই স্বাগত জানাই। আপনি যদি আমার আর আমার মায়ের সাথে অন্যায় না করতেন, আমার জীবনটা এভাবে নষ্ট করে না দিতেন, তাহলে হয়তো আমাদের একটা সুখী পরিবার হতে পারত। অবশেষে কিছুই হলো না। সবটা এলোমেলো হয়ে গেল। আপনি আপনার শেষ সময়ে আপনার একমাত্র মেয়েকে কাছে পেলেন না। যার জন্য পুরো জগৎ সংসারে আপনি ভিলেন হয়েছিলেন, সেই মানুষটাই আপনাকে মেরে ফেলল। আহ জীবন, তুমি বড়ই বৈচিত্র্যময়। সকাল সকাল ছাদের এক কোণে ছাউনি দিয়ে রান্নাবান্না করতে বসেছে কিঞ্জা। ঝুম বৃষ্টির আওয়াজে গুনগুনিয়ে গান গাইতে গাইতে খিচুড়ি রান্না করছে সে। সাথে বেগুন ভাজা আর আলু ভাজা। গরম গরম খিচুড়ির সাথে এই দুটো ভাজা বেশ জমে। তাই আজকের আয়োজন এগুলোই। মাসখানেক হলো ভার্সিটির ক্যান্টিনে ছোট্ট একটা স্টল দিয়েছে কিঞ্জা। শুরুতে তেমন কেউ না এলেও কয়েকদিনের মাঝে বেশ ভালোই সাড়া পেয়েছে সে। এখন দিনেই প্রায় 2-3 হাজার টাকার খাবার বিক্রি করে সে। যদিও পড়াশোনা সামলিয়ে এই কাজ করতে হিমশিম খায় সে, কিন্তু জীবন চালানোর জন্য এসব মানিয়ে নিয়েই বাঁচতে হবে তাকে। প্রিয় ছাতা হাতে ছাদে উঠে কিঞ্জার কাছে গিয়ে বসে। তারপর খিচুড়ির পাতিলের ঢাকনা তুলে বলে ওঠে, দেখেই মনে হচ্ছে অনেক মজা হবে। আচ্ছা, এর সাথে একটু মরিচ ভর্তা করা যায় না? কিঞ্জা বেগুন ভাজতে ভাজতে জবাব দেয়, বানানো যায় তো, কিন্তু হাতে সময় অল্প। আমাকে আবার এসব গুছিয়ে তৈরিও হতে হবে। আমি এক কাজ করি, মরিচ পেঁয়াজ এগুলো কেটে ধুয়ে দিই। আচ্ছা দাও, তাহলে আমি চট করে ভর্তাটা বানিয়ে নিতে পারব। অতঃপর কিঞ্জাকে সাহায্য করতে প্রিয় কাজে লেগে পড়ে।
দুজন মিলে সবকিছু তৈরি করে গুছিয়ে নেয়। এতক্ষণে বৃষ্টির বেগও কমে এসেছে খানিকটা। কিঞ্জা দ্রুত তৈরি হয়ে নিচে নামে। নিচে প্রিয় সবকিছু নিয়ে অপেক্ষা করছিল। কিঞ্জাকে দেখে একটা গাড়ি ডেকে সেখানে বসে পড়ে তারা দুজন। ভার্সিটির সামনে আসতেই রূপন্তী কিঞ্জার সামনে দাঁড়িয়ে বলে, আজ খিচুড়ি রান্না করেছিস না? হুম। এজন্যই আমি বাসা থেকে খেয়ে আসিনি। তোর হাতের রান্না করা খিচুড়ি বেস্ট হয় ভাই। কথাটা বলেই একগাল হেসে কিঞ্জার হাত থেকে একটা খাবারের ব্যাগ নিয়ে নেয় রূপন্তী। চল চল ক্যান্টিনে চল। আজ বৃষ্টির জন্য প্রথম ক্লাস হবে না। সবাই ক্যান্টিনে আর লাইব্রেরি বসে আড্ডা দিচ্ছে এজন্য। আচ্ছা চল। ভার্সিটিতে এখন ভালোই নামডাক হয়েছে কিঞ্জার। তার হাতের রান্নার প্রশংসা তো এখন স্যার ম্যামরাও করে। বিষয়টা ভেবে কিঞ্জার ভালো লাগে। অন্তত কিছু একটা করে তো মানুষের প্রশংসা পাচ্ছে সে। ক্যান্টিনে যেতেই সবাই কিঞ্জার পাশে এসে দাঁড়ায়। কিঞ্জা সবাইকে উদ্দেশ্য করে বলে, আজ খিচুড়ি আর তার সাথে আলু ভাজা, বেগুন ভাজা এবং মরিচ ভর্তা আছে। যারা যারা খাবে তারা প্রিয় আর রূপন্তীর কাছ থেকে টোকেন নিয়ে নাও। আমি সিরিয়াল ওয়াইজ তোমাদের খাবার দিয়ে দিচ্ছি। আজ প্রায় ৩০-৩৫ জনের রান্না করে নিয়ে এসেছে কিঞ্জা। এক এক দিন এক এক রকম খাবার রান্না করে আনে সে। সেই অনুযায়ী খাবারের পরিমাণও কম বেশি হয়। ভাত জাতীয় খাবারদাবার বেশি করে রান্না করতে পারে না কিঞ্জা। অতিরিক্ত ঝামেলা মনে হয় এসব। তাই কম কমই রাঁধে সে। সবাইকে খাবার পরিবেশন করার পর কিঞ্জা একটা চেয়ার টেনে বসে টেবিলের উপর বই রেখে পড়তে শুরু করে। সামনেই দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা। অথচ কিঞ্জার পড়া জমেছে অনেক। তাই যখনই সময় পায় বই নিয়ে বসে পড়ে সে। এদিকে রূপন্তী আর প্রিয় খাবার খেতে খেতে চুপিসারে বলে, আর 2 দিন পর কিঞ্জার জন্মদিন। ফারহানও আসবে সেদিন। ভাবছি সেদিন কিঞ্জাকে সারপ্রাইজ দেওয়ার পাশাপাশি ফারহানকেও মনের কথাটা বলে দিব। কেমন হবে? রূপন্তীর কথা শুনে প্রিয় বলে, আইডিয়াটা মন্দ না। 2 বন্ধুকে একসাথে সারপ্রাইজ দেওয়া যাবে। হ্যাঁ, আমি একটা রেস্টুরেন্ট দেখে রেখেছি। আজ বিকালে আমি আর তুমি যাব কেমন? গিয়ে সবকিছু ঠিকঠাক করে আসব। কিছু কেনাকাটাও করতে হবে। আমরা দুজন যে বের হব তা কিঞ্জাকে কি বলবো? ওকে জানানোরই দরকার নেই। ঠিক আছে। সদ্য বিবাহিত দম্পতি যদি সারাক্ষণ আলাদা আলাদা থাকে তাহলে তাদের সম্পর্কটা দূর থেকেও আন্দাজ করা যায়। ছেলে আর ছেলের বউয়ের মাঝে যে দূরত্ব বেড়েছে তা বেশ ভালোই আন্দাজ করতে পারছেন রুবি হাওলাদার। এজন্যই আজ চায়ের কাপ হাতে বিকালে ছেলেকে নিয়ে বসেছেন তিনি। চায়ের কাপে চুমুক দিয়ে রুবি হাওলাদার ছেলেকে জিজ্ঞেস করেন, কিঞ্জার সাথে বিয়ে দিয়েছিলাম তোমার ভালোর জন্যই। ওর মতো মেয়ে পাওয়া ভাগ্যের বিষয় ছিল বাবা। কিন্তু তুমি তা বুঝলে না। আচ্ছা বেশ। তোমার খুশির জন্য আমরা সবাই মেহেককে মেনে নিলাম। সেও মন্দ নয়। পরিবারের সবাইকে নিয়ে ভালোভাবেই সংসার করার চেষ্টা করছে সে। কিন্তু তোমার সমস্যাটা কোথায়? মেহেকের সাথে তোমার সম্পর্ক স্বাভাবিক নেই সেটা আমরা সবাই কমবেশি বুঝতে পারছি। এর কারণ কি? তুমি নিজেই তো ওকে ভালোবেসে বিয়ে করেছ। মুনতাসির উদাস মনে বাইরের দিকটায় তাকিয়ে উত্তর দেয়, আমি জানি না আমার কি হয়েছে মা। কিন্তু মেহেকের সাথে এই কয়দিন থেকে আমার মনে হচ্ছে আমরা দুজন একে অপরের জন্য পারফেক্ট নই। বিয়ের পর এসব মনে হওয়ার কারণ? কারণটা হয়তো কিঞ্জা। কিঞ্জা? ও কি করেছে? ডিভোর্সের সময় আমি ভেবেছিলাম ও আমাকে ছাড়া অসহায়। ওর প্রতি তখন আমার মায়া হতো, তবে ওর মতো সাদামাটা কেউ আমার সাথে যায় না। এই ভেবে আর পেছনে ফিরে তাকাইনি আমি। কিন্তু এখন ওকে দেখে মনে হয় আমি ওর মতো একজনকেই নিজের জীবনে চাই। ওকে ডিভোর্স দিয়ে আমি হয়তো জীবনের সবচেয়ে বড় ভুল করেছি মা। এখন আমি কি করব বলো তো? আমি মেহেককে নিয়ে সুখে নেই। আমার মনে হয় আমার সুখ কিঞ্জার মাঝে। মা তোমার কাছে একটা জিনিস চাইব? ছেলের কথা শুনে রুবি হাওলাদার বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছেন ছেলের দিকে। এই ছেলেটা যে তারই ছেলে এটা ভেবেই অবাক হচ্ছেন তিনি।
অনেক কিছুই তো দিলাম। আর কি চাও? মুনতাসির মায়ের পায়ের কাছে বসে অসহায় কণ্ঠে বলে ওঠে। আমার কাছে কিঞ্জাকে ফিরিয়ে দেবে মা? কথাটা শুনে ছেলের গালে ঠাটিয়ে একটা চড়ও বসিয়ে দেন রুবি হাওলাদার। কণ্ঠে একরাশ বিরক্তি এনে বলেন, জীবনটাকে কি ছেলেখেলা পেয়েছ? আজ ওকে ভালো লাগছে না, তাই ছেড়ে দিলাম। কাল আবার অন্য কাউকে ভালো লাগছে না বলে ফিরে এলাম। দুইটা মেয়ের জীবন নষ্ট করে এখন তুমি বলছো তুমি কিঞ্জাকে ভালোবাসো? ভালোবাসা কি সেটা তুমি আদৌ বোঝো? মায়ের কথায় মাথা নিচু করে নেয় মুনতাসির। সে আরও কিছু বলবে তার আগেই ঝনঝন শব্দে পেছনে ঘুরে তাকায় মুনতাসির। সামনেই মেহেক দাঁড়িয়ে আছে। তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। আর তার পায়ের কাছে পড়ে আছে এক থালা আলুর বড়া। শাশুড়ি মা আর স্বামীর জন্য ভালোবেসে আলুর বড়া ভেজে নিয়ে এসেছিল মেহেক। কিন্তু এসে যে এমন কিছু শুনতে হবে তা তার কল্পনার বাইরে ছিল। বিয়ের মাত্র ৩ মাস পেরিয়েছে। এর মাঝেই সে যেন সব হারিয়ে শূন্যের পথে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকাটাও এখন তার জন্য কঠিন হয়ে পড়েছে। এত মানসিক চাপ সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায় মেহেক। মুনতাসির দ্রুত পায়ে হেঁটে মেহেকের কাছে এসে তাকে ডাকলেও সে কোনো সাড়া দেয় না। অগত্যা মেহেককে কোলে তুলে নিয়ে ঘরে চলে যায় মুনতাসির। পেছনে পেছনে রুবি হাওলাদারও ছুটে যান। চোখে মুখে পানির ঝাপটা দেওয়ার পর চোখ মেলে তাকায় মেহেক। চোখ মেলে তাকিয়ে নিজের সামনে মুনতাসিরকে বসে থাকতে দেখে সে কাঁপা কাঁপা স্বরে জিজ্ঞেস করে, তুমি আমাকে বিয়ে করার আগে বিবাহিত ছিলে? মুনতাসির কোনো জবাব দেয় না। মেহেক আবারও কাঁপা কাঁপা স্বরে জিজ্ঞেস করে, কিঞ্জা তোমার প্রথম স্ত্রী? এবারও কোনো উত্তর দেয় না মুনতাসির। মেহেক রাগে দুঃখে দিকশূন্য হয়ে বিছানা থেকে উঠে বসে মুনতাসিরকে থা অপ্প মেরে প্রশ্ন করে, তুমি আমাকে এভাবে ঠকালে কেন? উত্তর দাও। না, মুনতাসির কোনো প্রশ্নেরই কোনো উত্তর দেয় না। রুবি হাওলাদার মেহেককে শান্ত করার জন্য কিছু বলতে গেলে মেহেক তাকে থামিয়ে দিয়ে বলে, মা আপনি একটু বাইরে যান প্লিজ। আমার আপনার ছেলের সাথে ব্যক্তিগত কথা আছে। মেহেকের এমন কঠিন রূপ দেখে আর কিছু বলার সাহস পান না রুবি হাওলাদার। নীরবে ঘর থেকে চলে যান। তিনি ঘর থেকে চলে যেতেই মেহেক ঘরের দরজা লাগিয়ে মুনতাসিরের কাছে এসে তার শার্টের কলার শক্ত করে আঁকড়ে ধরে বলে, তোমাকে ভালোবেসে আমি নিজেকে বিলিয়ে দিয়েছি। তোমার অস্তিত্বের সাথে পুরোপুরি মিশে গিয়েছি আমি। আমি জানতাম তুমি আমাকে খুব ভালোবাসো। কিন্তু আজ জানতে পারছি তুমি আমাকে না, কিঞ্জাকে ভালোবাসো। তাহলে আমার সাথে ভালোবাসার নাটক করলে কেন? আমি তো এমনিতেই ভেঙেচুরে ছিলাম। আমাকে একেবারে শেষ করে দিলে কেন মুনতাসির? আমার ভালোবাসায় তো কোনো কমতি ছিল না। আমি নিজের থেকেও বেশি তোমাকে ভালোবেসেছি। তোমার জন্য আমি সবকিছু করতে রাজি ছিলাম। এমনকি তুমি আমাকে মরতে বললে আমি হাসিমুখে সেটাও মেনে নিতাম। কিন্তু এত রূঢ় বাস্তবতা আমি কিভাবে মেনে নিব? আমি যাকে ভালোবাসি সে আমাকে না, অন্য আরেকজনকে ভালোবাসে। সে কে? সে আমার স্বামীর প্রাক্তন স্ত্রী। তার মানে আমি তোমার জীবনে প্রথম নারী নই। তোমার প্রথম স্ত্রী ও আমি নই। আরে আমি তো সব দিক থেকে ঠকে গেলাম। এই শূন্য জীবন নিয়ে আমি বেঁচে থেকে কি করব? মুনতাসির মেহেকের কাঁধে হাত রেখে শান্ত কণ্ঠে বলে, শান্ত হও মেহেক। আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি। মেহেক মুনতাসিরের হাত সরিয়ে চিৎকার করে বলে ওঠে, কি বোঝাবে তুমি আমাকে? এটাই বোঝাবে যে ভালোবাসা বদলায়? নাকি এটা বোঝাবে যে তুমি কখনো আমাকে ভালোইবাসনি? দেখো তোমার প্রতি আমার ভালো লাগা কাজ করে এটা আমি অস্বীকার করছি না। তাছাড়া একটা সময় আমিও ভাবতাম আমি তোমাকেই ভালোবাসি। আমি নিজেও বুঝতে পারিনি আমি তোমাকে নয়, কিঞ্জাকে ভালোবাসি। আমি মানছি আমার এসব বুঝতে বড্ড দেরি হয়ে গিয়েছে। কিন্তু এর জন্য সত্যিটা তো আর মিথ্যা হয়ে যাবে না তাই না? মুনতাসিরের কথায় মেহেক মুনতাসিরের দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে বলে, ছেলেরা সবাই এক। চলবে।